ওকে, আমি কই, আমার দেখা যায় না কেন? পাইছি। ওকে, আচ্ছা, কিন্তু লাইভে আমার চেহারা দেখা যায়। ওকে, হ্যালো হ্যালো, সবাইকে ওয়েলকাম আজকের আমাদের লাইভ ক্লাসে। সো আজকে আমরা হচ্ছে ইনশাল্লাহ, যদি টাইম সাজেস্ট করে, আমরা আজকে পরিবেশ রসায়ন শেষ করে ফেলবো আর কি। মানে শর্ট কোর্সে আর কি, যতটুকু আছে শর্ট সিলেবাসে যতটুকু আছে, তো ওটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের টপিক মেইনলি দুইটা, একটা হচ্ছে বাস্তব গ্যাস, একটা হচ্ছে পানি দূষণ। তো আমি আগেই বলে রাখতেছি তোমাদেরকে যে পানি দূষণের যে পার্টটুকু আছে এটা আসলে আমি শুধুমাত্র সূত্র ধরে পড়াবো, কারণ এটা বেসিক যেটা অর্থাৎ কেমিক্যাল ক্যালকুলেশন, এটা তোমাদের জাহিদ স্যার পরিমাণগত রসায়নে পড়ানোর কথা। তো আমার মেইন টার্গেট থাকবে হচ্ছে কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা, পানি দূষণ কিভাবে মেজার করতে হয় বিভিন্ন মাত্রা দিয়ে, এবং ওইটার হইতেছে রিলেটেড ইকুয়েশন গুলো। আমি জাস্ট ইকুয়েশন গুলোর উপরে মান বসে অঙ্ক করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের একটা মেজর পার্ট করতে হবে, সেটা হচ্ছে বাস্তব গ্যাস। ওকে, সো দেখি তো আমাদের সাথে কে কে জয়েন করছে। অলরেডি আমি 21 জন দেখতে পাচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি আরবি জবরজের ছাড়া পড়তে পারি না, তাই তোমার নাম পড়তে পারতেছি না। ওকে, বাহারুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, রাসেল আসি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, আচ্ছা, সো আচ্ছা, ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতেছো। আমি তো ভাবতেছিলাম যে কি নেই, তুমি তোমার একটা ফ্রেন্ডকে মেনশন দিলা, আমি নাম দেখে ভাবতেছিলাম যে তুমি গ্রিটিংস দিতেছো, বুঝি আমাকে, বুঝি নেই আমি, দেখছো আমি কি পরিমাণ খ্যাত। ওকে, ওয়ালাইকুম সালাম নসীন, কি অবস্থা? আচ্ছা, ওকে, আদাব উর্মি। আচ্ছা, অনিন্দু আসছে, হ্যাঁ উর্মি, ভালো আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। ওকে, ওয়ালাইকুম সালাম মোকাররম ভুইয়া মতিউর, ওয়ালাইকুম আসসালাম। বাবারে বাবা, বলবেন ডাক্তারের অ্যাপ্রন ম্যাপ্রন লাগায় কঠিন অবস্থা, সব ডাক্তার হয়ে যাইতেছে, ডাক্তারের ইঞ্জিনিয়ারের ভিড়ে আমি তো নিজেকে হারাই ফেলতেছি। আচ্ছা, ওকে, ভৈরব, কি অবস্থা? আচ্ছা, ওকে, আচ্ছা, মোটামুটি হইতেছে, মানুষজন জয়েন করতেছে, ভালোই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভৈরব, তোমার কি অবস্থা? হুম, ওকে, জাহিদ মাসুম, ব্লা ব্লা ব্লা। আমি হচ্ছে ক্লাস নিতে গিয়ে যেটা টের পেয়েছি সেটা হচ্ছে ওই যে আমি অ্যাক্টরদের প্রতি আমার সম্মান আরো বেড়ে গেছে আসলে, কারণ অ্যাক্টররা হইতেছে ক্যামেরাকে হইতেছে নিজের বা একটা লাইফ ক্যারেক্টার মনে করে, একটা পার্সন মনে করে ওর সামনে কথা বলতে পারে, কিন্তু আমি হইতেছে যেমন ধরো যে আমি এখানে কমেন্ট পড়তেছি মোবাইলের দিকে তাকায়, আমি রিপ্লাইও করতেছি মোবাইলের দিকে তাকায়, তোমাদের চোখে চোখ কিন্তু আমি মিলাইতেছি না। তো জিনিসটা আমার কাছে খুবই মানে উইয়ার্ড লাগতেছে, কিন্তু আমি তাও আই ক্যান্ট হেল্প ইট, মানে আমার খুব কনসিয়াসলি কাজটা করতে হইতেছে। সো ও, হ্যাটস অফ টু দি অ্যাক্টরস ইন দি ওয়ার্ল্ড। এটা যদি আমি বহুত আগে টের পাইছি একবার, যখন আমি হচ্ছে প্রথম অনলাইনে ক্লাস নেওয়া শুরু করছি, সেই 2016 সালে মনে হয়। সো ওই সময় আমি মানে বুঝতেছি না আমি আসলে কি করব, সারা জীবন পোলাপান সামনে দেখে অভ্যস্ত, এখন তোমরা কেউ সামনে নাই। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোটামুটি 71 জন আমাদের সাথে। না, চুল কাটি নেই তো। আচ্ছা, একটু আগে গোসল করছি দেখে চুলগুলা ভেজা দেখে তোমার মনে হইতেছে আমি চুল কাটছি, চুল কাটি নেই, চুল বড়ই আছে। চুল ইনশাল্লাহ কাটবো না প্রফেসর হওয়ার আগে। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম মুমু। আচ্ছা, চলো আমরা ক্লাস শুরু করি। বহুত হয়েছে, আমরা আমরা বহুত ইন্ট্রোডাকশন বলি, বহুত আমরা আলাপ আলোচনা করছি, গল্প করছি। ওকে, সো নাও লেটস গো। আচ্ছা, সো আমরা হচ্ছে শুরু করি আজকে বাস্তব গ্যাস দিয়ে। আমরা কিন্তু পরিবেশ রসায়ন শুরু করার পর থেকে আমরা শুধুমাত্র আদর্শ গ্যাস নিয়েই কথাবার্তা বলে আসতেছি। তো আদর্শ গ্যাসের মূল বৈশিষ্ট্যগুলা কি, এটা কিন্তু আমরা গত ক্লাসে কণার গতিতত্ত্ব বা গ্যাসের যে গতিতত্ত্ব ছিল সেখানে আমরা পড়ছি। সেখানে আমরা দেখছি যে একটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য যেটা, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হইতেছে তাদের গতিগুলো হচ্ছে র্যান্ডম মোশন। ওকে, পরের ইয়েটা হইতেছে, পরের যেই পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা হচ্ছে গ্যাসের গতিশক্তি ই কে হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। এবং তৃতীয় যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা দেখছি সেটা হচ্ছে নো আকর্ষণ ও বিকর্ষণ বল। নো আকর্ষণ ও বিকর্ষণ, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, অর্থাৎ আদর্শ গ্যাসের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ওকে, সো আজকে আমাদের পুরো পয়েন্টই থাকবে হচ্ছে তৃতীয় পয়েন্ট নিয়ে। তো আমি তার আগে একটু তোমাদেরকে বলে রাখি, যেখানে আমরা যে পয়েন্টগুলো দেখলাম এরা হচ্ছে প্রপার্টিজ অফ আইডিয়াল গ্যাস, প্রপার্টিজ অফ আইডিয়াল গ্যাস। ওকে, তাহলে সব আদর্শ গ্যাসের ধর্মাবলী। তো আমরা হচ্ছে আজকে যেটার উপরে মেইনলি ফোকাসটা করব, সেই ফোকাসটা হইতেছে আমাদের তৃতীয় পয়েন্ট, অর্থাৎ একটা বাস্তব গ্যাস যদি হয় সে বাস্তব গ্যাস হইতেছে তৃতীয় পয়েন্টটা ফলো করবে না। ওকে,
অর্থাৎ তাদের মধ্যে কিছু না কিছু পরিমাণে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। এবং এটা আসলে এভিডেন্ট, এটা আসলে স্বাভাবিক। কেন এটা স্বাভাবিক? কারণ হইতেছে প্রত্যেকটা গ্যাসীয় অণু হইতেছে, অণু বা পরমাণু হইতেছে ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি, এবং আমরা জানি হচ্ছে ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, ইলেকট্রন আর নিউক্লিয়াস পরস্পরকে আকর্ষণ করে। সো দুইটা গ্যাসের মধ্যে সবসময় কিছু না কিছু আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। সো এই আকর্ষণ আর বিকর্ষণ বলকে যখন আমরা একটা গ্যাসীয় পদার্থের জন্য ইনক্লুড করব, তখনই আমরা বলবো যে আমরা বাস্তবিকই কোনো একটা গ্যাস নিয়ে আলোচনা করতেছি। এবং এটা করার বেশ কিছু সুবিধাও আছে, বেশ কিছু কনসিকুয়েন্সেস আছে। যেমন আমরা যদি কোনো একটা গ্যাসকে আদর্শ গ্যাস ধরেই নেই, অর্থাৎ তার মধ্যে যদি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না থাকে, তাহলে আমরা ফর এক্সাম্পল তরল নাইট্রোজেন কোত্থেকে পাইলাম, রাইট? এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন, তরল নাইট্রোজেন কোত্থেকে আসছে। ওকে, ওয়্যার ডিড দিস কাম ফ্রম? তারপরে ধরো যে আমরা বলি সলিড কার্বন ডাইঅক্সাইড কোত্থেকে আসছে, এটাকে আমরা ড্রাই আইস বলি, রাইট? সলিড কার্বন ডাইঅক্সাইড অর ড্রাই আইস, ড্রাই আইস যেটাকে হইতেছে যে স্টেজ পারফরমেন্সে ইউজ করা হয় ধোঁয়া তৈরি করার জন্য। সো এই জিনিসগুলো তাহলে কোত্থেকে আসে? যদি গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল নাই থাকে, তাহলে এই জিনিসগুলো কোত্থেকে উদয় হইতেছে? তো এটা কিন্তু আমাদেরকে মানে একটু মাথায় রাখতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আজকে বাস্তব গ্যাসের একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা করব। যদিও বাস্তব গ্যাসের আইডিয়াটা আসলে খুবই কমপ্লিকেটেড, কারণ এক একটা গ্যাস হচ্ছে এক এক ধরনের ইন্টারাকশন করে, এবং সেখানে হাজার হাজার টাইপের ইন্টারাকশন হয় আর কি। সো দ্যাটস ওয়াই সবগুলো ইন্টারাকশনকে ইনকর্পোরেট করা আসলে একটা ইম্পসিবল কাজের কাছাকাছি আর কি। এই জন্য অনেক মানুষ দীর্ঘদিন ধরে, মোটামুটি এটা একটা 50-60 বছরের একটা স্প্যান, একটা সময়ের বিশাল একটা সময় পরিক্রমায় বিভিন্ন মানুষ হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করছে কিভাবে বাস্তব গ্যাসের সকল প্রপার্টি গুলোকে ইনক্লুড করে একটা সাধারণ সমীকরণ তৈরি করা যায়। কেউ আসলে তেমন সফল হয় নাই। সো আজকে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান অফ দি আর্লিয়েস্ট অ্যাটেম্পটস, অর্থাৎ একদম প্রথম দিককার যে অ্যাটেম্প গুলা বাস্তব গ্যাসকে এক্সপ্লেইন করার জন্য বা বাস্তব গ্যাসের ধর্মগুলোকে এক্সপ্লেইন করার জন্য, সেই অ্যাটেম্প নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। এবং ওই অ্যাটেম্পটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস এর অ্যাটেম্প বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ নামে প্রযোজ্য, টু বি এক্সাক্ট। আমরা হচ্ছে আজকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ নিয়ে মেইনলি বেশি আলোচনা করব। ওকে, কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আলোচনা কিন্তু অনেক অনেক ভাবে করা যায়। ওকে, মানে অনেকগুলা মানুষ হচ্ছে অনেকগুলা তত্ত্ব দিছে, অনেকগুলা থিওরি দিছে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা আদর্শ গ্যাসকে অনেক ভাবেই আমরা বর্ণনা করতে পারি, কিন্তু আমরা আজকে ভ্যান ডার ওয়ালস ইনার আইডিয়াটা বর্ণনা করব। এবং লাস্টলি পানি দূষণ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ আমাদের পরিবেশের মধ্যে কি কি উপাদান থাকে, সেই উপাদানগুলোর মধ্যে পানি কতটা ইম্প্যাক্ট ফেলে, এবং সে পানি দূষণ যদি হয় সে দূষণটাকে মেজার করার উপায় কি হতে পারে। সুতরাং আমাদের আজকে মেইন কনসার্ন পানি দূষণ থাকবে না, দূষণ কিভাবে মেজার করা যায় বা কি কি প্যারামিটার থাকে সেই দিকে থাকবে আর কি। আর যদি সবকিছু ঠিক থাকে, আজকে আমাদের পরিবেশ রসায়নের লাস্ট ক্লাস হবে। তো চলো আমরা শুরু করি। সো যেহেতু আমরা আগের স্লাইডে বলে দিছি যে বাস্তব গ্যাসের মূল বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে আসলে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। সো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে ম্যাথমেটিক্যালি, এটা প্রথমে আমরা একটা গ্রাফ থেকে দেখে ফেলি। তো এখানে আমরা একটা দেখতে পারতেছি যে এটা হইতেছে দুইটা গ্যাসীয় অণুর মধ্যে ডিস্টেন্সের বিপরীতে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে ব্যাপারটা সেটা কিভাবে কাজ করে। তো এখানে খেয়াল করো, এই গ্রাফের মধ্যে দুইটা অংশ আছে। এক্স অক্ষ বরাবর হচ্ছে অণুসমূহের মধ্যে দূরত্ব, এবং ওয়াই অক্ষের মধ্যে হচ্ছে তাদের মধ্যবর্তী বিভব শক্তি। খেয়াল করো, বিভব শক্তি কোনো একটা বস্তুর মধ্যে শুধুমাত্র তখনই তৈরি হবে যখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। তার মানে এই বিভব শক্তি ইজ ডিরেক্টলি রিলেটেড টু আকর্ষণ বা বিকর্ষণ। ওকে, অর্থাৎ যদি কোনো একটা বস্তুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে, শুধুমাত্র তখনই তার বিভব শক্তির পরিবর্তন হবে, আনলেস কিন্তু কোনো বিভব শক্তির পরিবর্তন হবে না। যদি আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই, যেমন ধরো যে একটা বল, মনে করো যে এখানে এখানে একটা এখানে এই ভূমির মধ্যে একটা বল আছে, ঠিক আছে? জি হচ্ছে নিচের দিকে কাজ করে। ওকে, অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে, এফ জি হচ্ছে নিচের দিকে কাজ করে। সো এই বলটাকে তুমি যদি এই বরাবর সরাও, তাহলে তার বিভব শক্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এই বরাবর তার উপরে কোনো বল কাজ করতেছে না। অন দি আদার হ্যান্ড, তুমি যদি তাকে উপরের দিকে নাও তাহলে তার বিভব শক্তি বাড়বে, তুমি যদি তাকে নিচের দিকে নাও তাহলে তার বিভব শক্তি কমবে। সুতরাং একটা বস্তুর উপরে তখনই বিভব শক্তি কাজ করবে যখন সে কোনো একটা বল ক্ষেত্র বা একটা ফোর্স ফিল্ডের মধ্যে আছে, অর্থাৎ তার উপরে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতেছে, তখনই কিন্তু শুধুমাত্র তার উপরে একটা বিভব শক্তি কথাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি আমি আরেকটু ইলাবোরেট করি জিনিসটাকে, তুমি যখন তাকে উপরের দিকে নিতেছো, অর্থাৎ বলের বিরুদ্ধে যখন সরণ হচ্ছে, অর্থাৎ যেই বরাবর বল কাজ করতেছে তার বিপরীত দিকে যখন সরণ হচ্ছে, এইটাকে আমরা বলি, তখন আমরা বলি যে এখানে বিভব বৃদ্ধি পাবে, অর্থাৎ ইউ এখানে বৃদ্ধি পাবে। অন দি আদার হ্যান্ড, তুমি যখন তাকে নিচে নিয়ে যাবা, অর্থাৎ তুমি যখন তাকে বলের দিকে স্মরণ ঘটাবা, তার বলের দিকে যদি তার স্মরণ ঘটে, যদি তার বলের দিকে স্মরণ ঘটে অর্থাৎ তার নিচের দিকে স্মরণ ঘটে, তখন কিন্তু তার বিভব শক্তিটা কমা শুরু করবে, রাইট? এটা কিন্তু আমাদের সাধারণ ফিজিক্স থেকে আমরা আসলে জানি যে বলের দিকে স্মরণ হইলে বিভব শক্তি কমে, আর বলের বিরুদ্ধে স্মরণ হইলে বিভব শক্তি বাড়ে। কারণ বলের বিরুদ্ধে যদি স্মরণ হয় তাহলে সেই স্মরণের বিরুদ্ধে কাজ করতে হয়, আমাদের সেই বলের বিরুদ্ধে কাজ করতে হয়, তো সেই কাজটা তার মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্ত ফিজিক্সের ধারণা। আর যদি আমরা এইটা চিন্তা করি, এখানে হচ্ছে আমাদের ইউ এর কোনো পরিবর্তন হবে না, ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো। অর্থাৎ আমি যদি হচ্ছে এটাকে একদম
মানে লম্ব বরাবর আমি হরাইজন্টালি বা অনুভূমিক ভাবে যদি চলাচল করাই বা সরণ ঘটাই, তখন আর বিভব শক্তির কোনো পরিবর্তন হবে না। সো বাই সেইং দ্যাট আমরা এখানে হচ্ছে এটাই দেখতে পারতেছি, এখানে হচ্ছে দুইটা অণুর মধ্যবর্তী দূরত্বের সাপেক্ষে বিভব শক্তির একটা গ্রাফ দেওয়া আছে। সো এখানে আমরা দেখতে পারতেছি যে যখন অণুগুলো হচ্ছে অনেক দূরে দূরে আছে, তখন তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল লিটারালি কাজ করে না, তাই তাদের মধ্যে কোনো বিভব আসলে ডেভেলপ করে না। এটা হচ্ছে অসীম দূরত্বে, অনেক বেশি দূরত্বে যখন তারা আছে। তারা যখন মোটামুটি মডারেট দূরত্বে আছে, তখন তাদের বিভব শক্তি কমে গেছে মানে তাদের মধ্যে হচ্ছে আসলে আকর্ষণ ডমিনেট করতেছে, রাইট? আর তারা যখন অনেক কাছে চলে আসবে, তখন তাদের মধ্যে বিকর্ষণ ডমিনেট করা শুরু করবে। সো তখন তারা যত আরো কাছে আসবে, তখন তার কারণে তার বিভব শক্তি বাড়া শুরু করবে। তোমার যদি বুঝতে অসুবিধা হয়, তুমি এক্স্যাক্টলি এই ছবিটার দিকে তাকাও, তোমার আর বুঝতে কোনো প্রবলেম হবে না। বাই দ্য ওয়ে, আমি আগে বলে রাখতেছি, গত ক্লাসে বলে রাখছিলাম, আজকে শুরুর দিকের জিনিসগুলো একটু হার্ড কোর সাইন্টিফিক এবং একটু টাফ। সো একদম ঠান্ডা মাথায় পুরোপুরি বোঝার চেষ্টা করো। ওকে, সো আমি আবারও একটু বলে নিই যে দুইটা গ্যাসের অণুর মধ্যে যখন সেপারেশন অনেক বেশি, অর্থাৎ তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যখন অনেক বেশি, তখন তাদের মধ্যে আসলে লিটারেলি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। সো তখন তাদের মধ্যবর্তী বিভব হচ্ছে শূন্য, অর্থাৎ তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। অনেকটা একটা বলকে আমরা যখন এরকম অনুভূমিক ভাবে নাড়াচাড়া করি, তখনকার মতো অবস্থা। যখন অণুগুলোকে কাছাকাছি আনা হয়, তখন একে অপরের নিউক্লিয়াস অপরের ইলেকট্রনকে আকর্ষণ করে, যার কারণে তাদের মধ্যে একটা আকর্ষণধর্মী বল তৈরি হয়। যেহেতু আমাদের সরণ হচ্ছে আকর্ষণের দিকে, অর্থাৎ তারা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে এবং তাদের আকর্ষণের দিকে সরণ হচ্ছে, সুতরাং তার বিভব শক্তির পতন ঘটবে। যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার বিভব শক্তির পতন ঘটবে। সে যে বিভব শক্তির যে পতন ঘটলো, যার কারণে আমাদের পটেনশিয়ালের মানটা 0 থেকে নেগেটিভে চলে গেল। তারা যখন অনেক বেশি কাছে চলে আসবে, যেমন এই জায়গাটাতে, তখন নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ শুরু হবে। তো তখন যেহেতু আমাদের বিকর্ষণের দিকে সরণ হচ্ছে, অর্থাৎ বলের বিপরীতে সরণ হচ্ছে, সুতরাং তখন তাদের বিভব শক্তি বাড়া শুরু করবে। এটা হচ্ছে একটা বাস্তব অণুর চিত্র আর কি। যদি দুইটা বাস্তব অণুকে আমরা হচ্ছে বিভিন্ন দূরত্বে নিয়ে যাই, তখন এই কার্ভটা অনুযায়ী তাদের আকর্ষণ বিকর্ষণ বলটা চেঞ্জ হয়। সো এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কার্ভ। এই গ্রাফটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কার্ভ। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভ্যান ডার ওয়ালস কার্ভের কাহিনী। সো এখন আমরা সামনে প্র্যাকটিক্যাল কন্ডিশন ইম্পোজ করার আগে আমাকে একটু তোমরা জানাই দাও যে ভ্যান ডার ওয়ালস কার্ভটা বুঝছো কিনা। ওকে, ঠান্ডা মাথায় চিন্তা করো তারপরে। ওকে, ওকে। কার্বন ডাইঅক্সাইড একটা বাস্তব গ্যাস, ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড একটা বাস্তব গ্যাস, এটা কোনো কথা না আসলে। কারণ যে কোনো গ্যাসই আসলে বাস্তব গ্যাস। আইডিয়াল গ্যাস হচ্ছে একটা কন্ডিশন। ওকে, আইডিয়াল গ্যাস হচ্ছে একটা কন্ডিশন, এভাবে তুমি চিন্তা করতে পারো। আরে বাবা, ইলমা, আচ্ছা ঠিক আছে, ওকে আর তুইলো না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মোটামুটি হচ্ছে সবাই বুঝছে। আমি আবার হাত নামায় ফেলো তোমরা। আমি এখন একবার ছোট্ট করে রিপিট করে আমি আবার সামনে আগাই। সো এই ভ্যান্ডারওয়ালস কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি দূরত্বে যখন অণুপরমাণুগুলো থাকে, তখন তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। সো তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল নাই। তারা যখন একটা মডারেট ডিস্টেন্সে আসে, তখন তাদের হচ্ছে আকর্ষণের দিকে সরণ ঘটে, অর্থাৎ বলের দিকে সরণ ঘটে। সুতরাং তাদের বিভব শক্তি কমে যায়। সো এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রাকশন ডমিনেটিং জায়গা। খেয়াল করো, এখানে হালকা যে দাগটা আছে, এই হালকা যে এলাকাটা আছে, এই এলাকাটা এটা হচ্ছে অ্যাট্রাকশন বা আকর্ষণ ডমিনেটিং এলাকা। তারা যখন আরো অনেক বেশি কাছে আসে, বেগুনি জায়গাটা চিন্তা করো, তখন তাদের নিউক্লিয়াস নিউক্লিয়াস বা ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ শুরু হয়। সো তখন তাদের বিভব শক্তি দূরত্ব কমার সাথে সাথে শার্পলি বাড়া শুরু করে। সো এটা হচ্ছে একটা বাস্তব গ্যাসের বিহেভিয়ার হওয়া উচিত, একটা বাস্তব অণুর বিহেভিয়ার হওয়া উচিত। তো এখন আমরা কিছু ফিজিক্যাল কন্ডিশন ইম্পোজ করব, যে কন্ডিশন গুলাতে হচ্ছে এই জিনিসগুলা দেখা যায়। সো এখানে আমরা অবশ্যই যেটা বলতেছিলাম, যেখানে যে লাল দাগটা আমরা দেখতে পারতেছি, সেই লাল দাগটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের লাইন। অর্থাৎ একটা যদি গ্যাস আদর্শ গ্যাস হয়, তাহলে দূরত্বের সাথে সাথে তার বিভব শক্তির কোনো পরিবর্তন হবে না, কারণ আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না। এখন যদি আমরা এই এলাকাটাতে আসি, সার্কেল করা এলাকাটা, এই সার্কেল করা এলাকাটা কখন হবে আসলে? খেয়াল করো, এই সার্কেল করা এলাকাটা হচ্ছে তখনই দেখা যাবে যখন অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি। তো অণুগুলোর মধ্যে দূরত্ব কখন অনেক বেশি হবে? যখন প্রেসার অনেক কম হবে বা আয়তন অনেক বেশি হবে। ওকে, সো এইটার আরেকটা ইনভার্স টপ কথা হইতেছে অথবা হাই ভি। অর্থাৎ যখন গ্যাসের উপরে চাপ অনেক কম অথবা তার গ্যাসের আয়তন অনেক বেশি, তখন অণুগুলো হচ্ছে একে অপর থেকে অনেক দূরে অবস্থান করার সুযোগ পাবে। সুতরাং তখন তাদের মধ্যে একটা আদর্শ আচরণ ডেভেলপ করবে। অন দি আদার হ্যান্ড, যদি আমরা হাই টেম্পারেচার চিন্তা করি, হাই টেম্পারেচারে গ্যাসের অণুর গতিশক্তি অনেক বেশি। তো যদি গ্যাসের অণুর গতিশক্তি অনেক বেশি হয়, তাহলে মনে করো যে এরকম দুইটা অণু আছে, এটা একটা অণু, এটা একটা অণু। এরা হচ্ছে হিউজলি গতিশীল, এরা হচ্ছে হিউজলি গতিশীল। ওকে, অনেক হিউজ পরিমাণ বেগে এরা গতিশীল।
তো যদি এরা হিউজ বেগে গতিশীল হয় তাহলে এরা কিন্তু পরস্পরের আকর্ষণকে ফিল করতে পারবে না। তুমি এটা অনেকটা এভাবে মনে করতে পারো, দুইটা স্ট্রং ম্যাগনেট নাও, তুমি দুইটা শক্তিশালী চুম্বক মনে করো। এই দুটো শক্তিশালী চুম্বককে তুমি যদি জাস্ট এই দুইটা জায়গাতে রেখে দাও তাহলে কিন্তু তারা টাস করে পরস্পরের সাথে চুম্বকীয় আকর্ষণ বলের কারণে যুক্ত হয়ে যাবে। আর তুমি যদি এই চুম্বক গুলাকে হইতেছে ছুঁড়ে মারো, একটা একটা পাশ দিয়ে ছুঁড়ে মারো, তখন কিন্তু তারা যুক্ত হয়ে যাবে না, কারণ তাদের গতিশক্তি এতটাই বেশি যে তারা তাদের এই আকর্ষণ বলটাকে ইগনোর করতে পারতেছে। সো তার মানে আমার গ্যাসের ক্ষেত্রে আসলে সিমিলার কাহিনী। আমি যদি গ্যাসের মধ্যবর্তী আকর্ষণটাকে ইগনোর করাইতে চাই তাহলে আমার টেম্পারেচার হাই রাখতে হবে। এটা আমরা যখন ভ্যান ডার ওয়ালস সমীকরণ পড়বো তখন আমরা আসলে এটা প্রমাণও করে দেখাবো। সো এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। তারপরের পয়েন্টে আসি, যদি আমাদের মডারেট অবস্থা হয় যেখানে আকর্ষণ বলটা ডমিনেটিং, সো গ্যাসের অণুগুলোকে কাছে আনার উপায় হইলো আমরা যদি চাপের মানটাকে বাড়াই দিই, অর্থাৎ যদি আমি হচ্ছে মডারেট প্রেসারে থাকি তখন তাদের মধ্যে আকর্ষণ ডমিনেটিং হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি গ্যাসের অণুগুলোর গতিশক্তি অনেক কম থাকে তখন কিন্তু তারা একে অপরের আকর্ষণকে ফিল করবে, রাইট? যেমনটা ম্যাগনেটের মতো একটু আগে যে উদাহরণটা দিছিলাম, যে যদি আমরা এখানে ম্যাগনেট দুটোকে খুব স্লোলি একে অপরের কাছ দিয়ে নিয়ে যাই তখন কিন্তু তারা একে অপরের আকর্ষণ বলটাকে ফিল করতে পারবে। সো সিমিলার আর্গুমেন্টে যদি আমি বলি, যদি আমি গ্যাসের অণুর গতিশক্তি কম রাখি, গ্যাসের অণুর গতিশক্তি কম রাখলে তারা একে অপরের আকর্ষণকে ফিল করতে পারবে। সো তখন আমাদের এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। সো এটা কন্ডিশনটাকে, এটা কন্ডিশনটা হইতেছে লো টি। ওকে, অর্থাৎ টেম্পারেচার যখন লো। ফাইনালি যদি আমরা বিকর্ষণ ডমিনেট করাইতে চাই তখন আমার গ্যাসের অণুগুলোর মধ্যে হইতেছে অনেক বেশি পরিমাণে দূরত্বটা কমায় আনতে হবে। সো এটা কমানোর উপায় কি? যখন আমি প্রেসার হাই রাখবো, রাইট? সো এটা হচ্ছে আমাদের এখানকার কথা। আমরা যখন প্রেসার হাই রাখবো তখন এই ঘটনাটা ঘটতে পারবে, অর্থাৎ অনেক হাই প্রেসার বা অনেক লো ভলিউম, অনেক হাই প্রেসার বা অনেক লো ভলিউম, লো ভলিউম, হাই প্রেসার বা লো ভলিউমে কোন একটা গ্যাসের মধ্যে বিকর্ষণ ডমিনেট করবে, কারণ তখন অণুগুলো এতটাই কাছে আছে যে তখন পরস্পরের নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং ইলেকট্রন মেঘ বিকর্ষণ করবে। সো এদের মধ্যে একটা বিকর্ষণ ডমিনেট করবে। তো এখন আমরা এটাকে কোয়ান্টিটেটিভলি বর্ণনা করতে চাই। সো কোয়ান্টিটেটিভলি বর্ণনা করতে যাওয়ার আগে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও যে বিষয়টা তোমরা বুঝছো কিনা, যে অণুর দূরত্বের সাথে প্রেসার টেম্পারেচার এগুলোর সম্পর্কটা আসলে কি। প্রেসার যখন অনেক কম তখন অণুগুলো অনেক দূরে দূরে থাকবে, সো তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। প্রেসার যখন মডারেট তখন অণুগুলো রিলেটিভলি কাছে কাছে থাকবে, এবং টেম্পারেচার যদি লো থাকে তখন তারা তাদের পরস্পরের আকর্ষণ বলটাকে ফিল করতে পারবে। সো তখন আকর্ষণ ডমিনেট করবে গ্যাসীয় অণুগুলোর মধ্যে। আর যখন প্রেসার অনেক হাই হবে তখন অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব হবে অনেক কম। তো আন্তঃআণবিক দূরত্ব অনেক কম হইলে নিউক্লিয়াস নিউক্লিয়াস বা ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণটা আমরা বুঝতে পারবো। সো যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও তো ভাইয়া, কারণ এখন এটাকে আমরা কোয়ান্টিটেটিভলি বা পরিমাণগতভাবে বর্ণনা করব। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আবার বলে রাখতেছি, আজকের ক্লাসটা কিন্তু আমি আগেই বলতেছি একটুখানি কঠিন ক্লাস হবে। সো তুমি যদি ক্লাসে 100% না বুঝো কোনো প্যারা নাই, তোমার একটু রেকর্ডিংটা কষ্ট করে আরেকবার দেখতে হবে আর কি। ওকে, সো এখন বুঝতেছো, বুঝো, কোনো সমস্যা নেই। আমি বারবার রিপিটই করব, বাট আমি অনেকবার রিপিট করতে পারবো না, কারণ আমার ক্লাসে লিমিটেশন আছে, রাইট? আমাকে নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট টপিক আমার শেষ করতে হবে। সো এটা একটু মাথায় রাখো যে আজকের ক্লাসটা একটু কঠিন। সো সবার ক্যাচ করার ক্ষমতা সেম না। সো তুমি প্রথমবারে বুঝে যাবে এটা কিন্তু মানে নেসেসারি বিষয় না। বহুত বিষয় আছে আমিও প্রথমবার বুঝি না, যেমন আমি আজকে সারা সকাল হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স পড়ছি। সো ওখানে বহুত জিনিস আছে আমি এগুলো বুঝি নাই, যেমন আমি এখনো হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান বুঝি নাই। ওকে, সো আবার বহুত মানুষ আছে যারা হচ্ছে এক দেখায় এটা বুঝে যায়। সো জিনিসটা কিন্তু ভ্যারি করে, মানুষ তো মানুষ ভ্যারি করে। এর মানে এই না যে আমি এটা বুঝতে পারবো না, আমাকে আরো একবার পড়তে হবে, তোমাদের ক্লাস শেষ করে আমি আবার ওটা পড়তে যাবো, সো আমি তখন বুঝে যাবো ইনশাল্লাহ। তো এই আর কি, তোমাকে একটু মাথায় রাখতে হবে যে তুমি যদি কোনো একটা কিছু ফার্স্ট টাইমে না বুঝো, সেকেন্ড টাইমে না বুঝো, আর একটু পরে বুঝবা, কোনো ব্যাপার না। ওকে, বুঝবা, এক সময় না এক সময় বুঝবা, এটা নিয়ে কোনো প্যারা নিও না। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে, আচ্ছা নসীন, ভি হচ্ছে পি এর সাথে ব্যস্ত অনুপাতিক, তুমি এভাবে একটু চিন্তা করতে পারো, তাহলেই তুমি হয়তো বা সম্পর্কটা বুঝতে পারবা। ওকে, সো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মোটামুটি অনেকেরই হাত দেখতেছি, আমি এখন আর সামনে আগাই আর কি। সামনে আগানোর আগে আমি হচ্ছে তোমাদেরকে একটু সামারিটা বলে দিই। সামারিটা হইতেছে, যদি কোনো একটা গ্যাসের উপরে চাপ অনেক কম এবং টেম্পারেচার অনেক হাই থাকে তখন সেই গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। যদি কোনো একটা গ্যাস মডারেট প্রেসারে থাকে এবং টেম্পারেচার লো থাকে তখন গ্যাসটার মধ্যে আকর্ষণ বল ডমিনেটিং হবে। এবং যখন কোনো একটা গ্যাসের মধ্যে হাই প্রেসার কাজ করবে তখন একটা গ্যাসের মধ্যে বিকর্ষণ ডমিনেট করবে। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের স্পেকুলেশন, মোটামুটি আমাদের ধারণা। ভ্যান ডার ওয়ালস কার্ভ থেকে আমরা এটা চিন্তা করে বের করতে পারি যে আচ্ছা এই এই কন্ডিশনে তাহলে এই এই জিনিসগুলো দেখা যাবে। লো পি হাই টি এটাতে আদর্শ আচরণ দেখা যাবে, মডারেট পি এবং লো টি তে আমরা আকর্ষণ ধর্মী ব্যবহার দেখতে পারবো,
এবং হাই প্রেসারে আমরা বিকর্ষণধর্মী ব্যবহার দেখতে পারবো। এখন এটা কি আসলে প্র্যাকটিক্যাল কিনা, অর্থাৎ এই ধারণাটা আমাদের বাস্তবের সাথে কতটা মিলে, এটার জন্য আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে। তো সেই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা একটা টার্ম ব্যবহার করব, যে টার্মটাকে আমরা বলতেছি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণাঙ্ক। ওকে, সো এটার ইংরেজিটা আমার কাছে বেশি কঠিন মনে হয়, আমার ইংরেজিটা একটা বেশি কঠিন মনে হয় বাংলার চাইতে। সো আমি হচ্ছে বেসিক্যালি করতেছি আর কি। ওকে, এই জায়গাটা একটু মুছি। হ্যাঁ, সো একটু আমি লিখে দিই আর কি। এটা হচ্ছে আমাদের লো ভি, সো এটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস কার্ভ। ওকে, সো আমি হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণাঙ্ক এই টার্মটা একটু বোঝানোর চেষ্টা করি। সো নামের মধ্যে তুমি কম্প্রেস কথাটা দেখতে পারতেছো, কম্প্রেস মানে হচ্ছে সংকুচিত করা, দ্যাটস ওয়াই সংকোচনশীলতা গুণাঙ্ক আসতেছে। সো এই জিনিসটা আসলে কি বোঝানো উচিত? সো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এই টার্মটা দিয়ে আমরা যেটা এক্সপেক্ট করি, আসলে কি বোঝা উচিত আমাদের, আমাদের বোঝা উচিত যে এই মানটা দেখে আমি বুঝবো যে কোনো একটা গ্যাসকে কতটুকু সংকুচিত করা যাবে। ওকে, কতটুকু সংকুচিত করা যাবে। সংকুচিত করা মানে কি আসলে, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। সংকুচিত করা মানে এই না যে তুমি একটা বেলুনকে চাপায় ছোট করে ফেললা, তাহলে হচ্ছে গ্যাসগুলো হইতেছে ছোট একটা আয়তনে চলে আসলো। সংকুচিত করা মানে আসলে এইটা না। সংকুচিত করা বলতে এইখানে যে সেন্সের সংকোচনটা বোঝানো হয়েছে সেটা হইতেছে এটাকে তরলীকরণ করা সম্ভব কিনা। সো এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন, এটাকে তরলীকরণ করা সম্ভব কিনা। ওকে, তার মানে এখানে সংকোচন ইজ রিলেটেড টু তরলীকরণ বা লিকুইফ্যাকশন। তুমি জাস্ট একটু চিন্তা করো, যেহেতু আমরা জানি জেনারেল কেমিস্ট্রি থেকে আমরা জানি যে গ্যাসীয় অণুসমূহের মধ্যে হইতেছে আন্তঃনবিক আকর্ষণ বল অনেক কম থাকে, তরলের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল অনেক বেশি থাকে। সো যখন একটা গ্যাস একটা তরলে পরিণত হয় তখন তার অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক কমে আসে, সো তারা সিগনিফিকেন্টলি তার আয়তনটা ছোট হয়ে আসে। সো এটি কিন্তু আমরা এখানে বর্ণনা করার চেষ্টা করতেছি, অর্থাৎ একটা গ্যাসকে কি কম্প্রেস করে তাকে তরলে পরিণত করা যাবে কি যাবে না, এটা হইতেছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এই ভ্যালুটা দিয়ে আমরা ডিফাইন করতে পারি। ওকে, তো এখন তাহলে ডেফিনিশনে আসি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলতে আসলে কি বোঝায়। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড, এটাকে আমরা প্রকাশ করি হইতেছে ভিএম ডিভাইডেড বাই ভি নট এম দিয়ে। এখন কোনটার মানে আসলে কি? ভি নট এম হইতেছে যে কোনো তাপমাত্রা ও চাপে কোন একটা আদর্শ গ্যাসের মোলার আয়তন, মোলার আয়তন মানে হচ্ছে এক মোলের আয়তন, এক সরি মোলার আয়তন মানে হচ্ছে এক মোলের আয়তন। ওকে, মোলার আয়তন মানে হচ্ছে এক মোলের আয়তন। ওকে, সো মোলার আয়তন মানে হচ্ছে 1 মোল এর আয়তন, অর্থাৎ এখানে এন এর মান 1 মোলের আয়তন, অর্থাৎ এখানে এন এর মানটা হচ্ছে 1। তাহলে তুমি আদর্শ গ্যাস সমীকরণের মধ্যে যদি এন এর মানটা 1 বসাও, তুমি পাবা হচ্ছে, এখানে এখানে আসলে ভুল লিখছি আমি, তুমি আসলে পাবা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু পি বাই আর টি, পি ভি ইকুয়াল টু আর টি বাই পি, সরি আর টি বাই পি, তুমি এটা পাবা। হ্যাঁ, তুমি 1 মোলের আয়তন পাবা হচ্ছে আর টি বাই পি। ওকে, এটা কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ থেকে তুমি দেখতে পারো, তুমি একটু চিন্তা করো যে পি ভি ইকুয়ালস টু হচ্ছে এন আর টি। সো আমরা আদর্শ গ্যাসের আয়তনকে আমরা ভি নট দিয়ে প্রকাশ করতেছি। সো তুমি যদি এখানে এন এর মানটা 1 বসাও, এন এর মান 1 হইলে আমাদের ভি এর মানটা হয়ে যাবে ভি নট এম সমান সমান আর টি। সুতরাং এখান থেকে তুমি দেখতে পারতেছো যে ভি নট এম এর মানটা আসতেছে হচ্ছে আর টি বাই পি। আমি এক্সট্রিমলি সরি, এখানে একটু ভুল হয়েছে, আসলে এখানে আর টি বাই পি হবে। ওকে, আচ্ছা, সো এই গেল হচ্ছে মোটামুটি এখানকার ঘটনা। ওকে, তাহলে আমি এখানে একটু গুছাই লিখি। এখানে হইতেছে আসলে কি বসবে, এখানে বসবে হচ্ছে আর টি বাই পি। ওকে, এখানে আর টি বাই পি বসবে। সো এখানে আমি এটা ইরেজার দিয়ে একটু মুছে ফেলি। ওকে, এখানে বসবে হচ্ছে আর টি বাই পি, অর্থাৎ ভি নট এম, সরি ভি নট এম ইকুয়ালস টু হচ্ছে আর টি ডিভাইডেড বাই পি। ওকে, সো তারপরের অংশে আসি। এখানে ভিএমটা তাহলে কি, আমরা যেই তাপমাত্রা ও চাপে, মনে করো পি চাপ এবং টি তাপমাত্রায় আমরা আদর্শ গ্যাসের মোলার আয়তন বাইর করলাম ভি নট এম, তাহলে ওই একই তাপমাত্রা ও চাপে আমরা কোনো একটা গ্যাসের পরিমাপকৃত আয়তন কত পাচ্ছি, অর্থাৎ আমরা পাত্রের আয়তন কত পরিমাপ করতেছি। তখন মনে করো যে আমি এস এ টিপি তে কোনো একটা গ্যাসের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বের করতে চাই, তাহলে এস এ টিপি তে 1 মোল আদর্শ গ্যাসের আয়তন কত হওয়া উচিত, আর বাস্তবিকই ওখানে 1 মোল গ্যাসের আয়তন কত আসলে। তো এখানে আসলে কিন্তু এটা মোলার আয়তন, এখানে সাব এম দিয়ে আমরা বুঝাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে মোলার আয়তন। ওকে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ভিএম হইতেছে ওই একই তাপমাত্রা চাপে আমরা কতটুকু আয়তন মেজার করতেছি। ওকে, সো যদি কোনো একটা গ্যাস আদর্শ হয়,
যদি কোনো একটা গ্যাস আদর্শ হয়। তাহলে খেয়াল করো, আদর্শ গ্যাস হইলে কি হবে? আদর্শ গ্যাস হইলে তার আয়তন আমরা যা মেজার করব সেটাই আসলে তার আয়তন হওয়ার কথা, অর্থাৎ আদর্শ গ্যাসের আয়তন আর আমাদের মেজার্ড আয়তন সমান হবে। তো যদি এটা হয়, অর্থাৎ জেড এর মান যদি 1 হয়, তার মানে আমরা বুঝবো যে আমরা আদর্শ গ্যাস নিয়ে ডিল করতেছি, গ্যাসটা আদর্শ কন্ডিশনে আছে। যেমন এই যে এই জায়গাটাতে যেটা হয় আর কি, এই জায়গাটাতে যেটা হয়, এই জায়গাটাতে হচ্ছে জেড এর মানটা 1 হবে আর কি। যদি জেড এর মানটা লেস দেন 1 হয়, লেস দেন 1 মানে হইতেছে আমাদের যা আয়তন হবার কথা, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ না থাকলে আয়তনটা যা হবার কথা, বর্তমানে আয়তন তার চেয়ে কম। অর্থাৎ এই লেস দেন 1 এর মানেই হইতেছে এটা ভিএম ইজ লেস দেন ভি নট এম। এটা কখন হবে? এটা শুধুমাত্র তখনই হবে যখন আদর্শ গ্যাস সমূহ যতটুকু জায়গা জুড়ে থাকার কথা, অণুগুলো তার চেয়ে কাছে কাছে আছে, রাইট? আরো কম জায়গা দখল করে আছে। সো কম জায়গা কখন দখল করবে অণুগুলা? যখন তাদের মধ্যে আকর্ষণ কাজ করবে। সো দ্যাটস ওয়াই জেড এর মান যখন লেস দেন 1, তখন আমরা বলি যে অণুসমূহের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে। সিমিলারলি যদি জেড এর মান গ্রেটার দেন 1 আসে, এটা মানে হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন যা হওয়ার কথা, বর্তমানে অণুগুলা বেশি আয়তন নিয়ে আছে, অর্থাৎ তারা আরো দূরে দূরে আছে। তো দূরে দূরে কেন থাকবে তারা? যদি তাদের মধ্যে বিকর্ষণ কাজ করে, শুধুমাত্র তখনই তারা আসলে দূরে দূরে থাকবে। সুতরাং এই হচ্ছে মোটামুটি আমাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর থেকে আমরা কি কি ইনফরমেশন বের করতে পারি সেই জিনিসটা। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যেহেতু একটা অনুপাত, এটা হচ্ছে যে কোনো একটা গ্যাসের পরিমাপকৃত আয়তন ডিভাইডেড বাই একই তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের আয়তনের অনুপাত। সুতরাং আদর্শ গ্যাসের মধ্যে যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, সো এটা রেসপেক্টে আমি হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণের মাত্রাটাকে প্রকাশ করতে পারি। যদি ভি নট এম আর ভিএম সমান হয়, তার মানে আকর্ষণ বিকর্ষণ না থাকলে যে আয়তন হয়, বর্তমানে আয়তন সেমই আছে, তার মানে আলটিমেটলি এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছে। যদি এখানে জেড এর মানটা লেস দেন 1 হয়, তার মানে আদর্শ গ্যাসের যেটুকু জায়গা দখল করার কথা, অণুগুলো যাচ্ছে কম জায়গা দখল করছে। কম জায়গা দখল করার মানে কি? কম জায়গা দখল করার মানে হলো অণুগুলোর মধ্যে আকর্ষণ কাজ করতেছে। তো তার মানে জেড এর মান লেস দেন 1 মানে আকর্ষণ ঘটতেছে, এটা বুঝতে হবে আমাদের। আর জেড এর মান গ্রেটার দেন 1 মানে কিন্তু বুঝতে হবে যে গ্যাসের অণুগুলোর যতটুকু জায়গা দখল করার কথা, তার চেয়ে বেশি জায়গা দখল করছে, তার মানে হইতেছে তাদের মধ্যে বিকর্ষণ কাজ করতেছে। সো জেড এর মান গ্রেটার দেন 1 মানে তাদের মধ্যে বিকর্ষণ কাজ করে। এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার সিন সিনারিও, যে আসলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলতে কি বোঝায় এবং তার মানগুলো আসলে কি। সো যদি বুঝে থাকি একটু হাত তুলে জানাই দিই, হাত তুলে আবার হাত নামাই ফেলো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আমি কেন যে আমার লোড হয় না জিনিসটা, আমি এটাই বুঝি না। ওকে, ওরে বাবা, লিমন তো পুরো একেবারে কঠিন অবস্থায় করছে। হ্যাঁ, আমার পিছনে বেঞ্জিন চক্র, অনেকগুলো চক্রই আছে। কার্বন ডাইঅক্সাইডকে তরলে রূপান্তর করা যায়, তোমাকে ফেজ ডায়াগ্রাম পড়তে হবে একটু, নওশিন। একটা নির্দিষ্ট চাপ আছে, যাকে ক্রিটিক্যাল প্রেসার বলা হয়। সেই ক্রিটিক্যাল প্রেসারের উপরে নিয়ে গেলে, সরি, হ্যাঁ, উপরে নিয়ে গেলে হইতেছে তাকে লিকুইফাই করা যায়। ওকে, আচ্ছা। আরে বাবা, ইলমা তো হাত তুলে বডি বিল্ডার হয়ে গেছে দেখা যায়, কঠিন অবস্থা। ঠিক আছে, ওকে ওকে, ওরে বাবা রে বাবা, উনি বাবা রে বাবা। ঠিক আছে, ওকে, হাত নামায় ফেলো, হাত নামায় ফেলো। নওশিন অ্যান্সার দিছি তো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের আইডিয়াটা। তার মানে আমরা এখন একটু সেম পেজে আছি কিনা একটু বলার চেষ্টা করি, যদিও বা আমি গত আধা ঘন্টা ধরে একই পেজে আছি আসলে। আচ্ছা, তো একটু বোঝার চেষ্টা করি। তো আমরা ইয়ে করলাম যে এটা এই পর্যন্ত আমরা বুঝছি যে যদি কোনো একটা গ্যাসের অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি হয়, তখন সে আদর্শ আচরণ করে। মডারেট দূরত্বে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, অনেক কম দূরত্বে তাদের মধ্যে হইতেছে বিকর্ষণ বল কাজ করে। তো আমরা এক্সপেক্ট করছি যে লো পি এবং হাই টেম্পারেচারে তাদের মধ্যে আদর্শ গ্যাসের আচরণ দেখা দিবে, মডারেট প্রেসারে হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ দিবে, এবং হাই প্রেসার হচ্ছে তাদের মধ্যে বিকর্ষণ বল দেখা যাবে। সো এই জিনিসটাকে আমরা কিভাবে কোয়ান্টিফাই করতে পারি সেটাকে বোঝার জন্য আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীলতা গুণাঙ্ক ইন্ট্রোডিউস করছি। সংকোচনশীলতা গুণাঙ্ক হইতেছে আমরা আদর্শ গ্যাসের তুলনায় কোন একটা গ্যাসের আয়তন কত মেজার করতেছি সেই অনুপাতটা। সো এই অনুপাতটা যদি 1 হয়, তার মানে আদর্শ গ্যাসের তুলনায় আমাদের পরিমাপকৃত আয়তন সমান, সুতরাং তারা আদর্শ আচরণ করতেছে। যদি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর লেস দেন 1 হয়, তার মানে আদর্শ আয়তনের তুলনায় তাদের গ্যাসের আয়তন কম, সুতরাং তাদের মধ্যে আকর্ষণ কাজ করতেছে। সো আর কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যদি গ্রেটার দেন 1 হয়, তার মানে আদর্শ আচরণের তুলনায় গ্যাসের আয়তন বেশি, সো গ্যাসের মধ্যে বিকর্ষণ কাজ করতেছে। সো তার মানে আমরা এখন পড়তে পারতেছি জিনিসটা যে কোনটার মানে আসলে কি। সো এখন দেখি এটাকে আমরা বাস্তবিকই দেখতে পারি কিনা। সো এইখানে যে গ্রাফটা আমরা দেখতে পারতেছি, এই গ্রাফটা হচ্ছে একটা বাস্তব একটা গ্রাফ। এই গ্রাফের মধ্যে আমরা হচ্ছে বাস্তবিকই কিছু অণুর মধ্যে বিভিন্ন প্রেসারে, এটা কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচারে, ঠিক আছে, এখানে টি কনস্ট্যান্ট, টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। মনে করো যে এটা হচ্ছে 200 কেলভিন তাপমাত্রা এই জিনিসটা মেজার করা হয়েছে। ওকে, 200 কেলভিন, টি ইকুয়ালস টু 200 কেলভিন। 200 কেলভিন তাপমাত্রা বিভিন্ন গ্যাসের উপরে প্রেসার অ্যাপ্লাই করে 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 আমরা এই গ্রাফটা পাইছি। তো এখানে খেয়াল করো, আমি যদি যে কোনো গ্যাসের বেলায় যাই, হাইড্রোজেন এবং হিলিয়াম বাদ দিয়ে,
আদর্শ গ্যাসের উপরে যেহেতু কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, তাই যে কোনো প্রেসারে আমি যাই না কেন তার মানটা, তার জেড এর মানটা সবসময় 1 থাকবে, রাইট? তার মানে আইডিয়াল গ্যাস হচ্ছে এই এই রেখাটা হচ্ছে আইডিয়াল গ্যাস। ওকে, সো যদি কোনো একটা গ্যাস এই রেখাকে ফলো করে তার মানে ওই গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছে। ওকে, সো এখন আমরা দেখতেছি আসলে কোনো গ্যাস এখানে আদর্শ গ্যাসের মতো আচরণ করতেছে না। সো ওই জায়গাটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু এই গ্রাফটার আমি ডিমেনশনটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। এখানে হইতেছে মোটামুটি পি হইতেছে, এখানে মনে করো যে 200 এটিএম, এটা হইতেছে আমাদের 400 এটিএম, এটা হইতেছে আমাদের 600 এটিএম, এটা হইতেছে আমাদের 800 এটিএম। অর্থাৎ এখানে পি এর এককটা হচ্ছে এটিএম এককে দেওয়া, এবং তুমি বুঝতেই পারতেছো আমাদের সাধারণ মানে এক্সপেরিমেন্টাল এরিয়া হইতেছে 10 এটিএম এর মধ্যে। তো 10 এটিএম কিন্তু একেবারে এই একটা গিন্দি জায়গার মধ্যে পড়ে গেছে, রাইট? কারণ এইটুকুরে যদি 200 এটিএম হয় তাহলে 10 এটিএম কতটুকু ছোট হবে তুমি এখন চিন্তা করতে পারতেছো। সো এখন আমি যে কোনো একটা অণু দিয়ে শুরু করি, মনে করো আমি কার্বন মনোক্সাইড নিয়ে থাকি। সো কার্বন মনোক্সাইডে দেখা যাচ্ছে যে যখন প্রেসার অনেক কম, তখন জেড এর মানটা হইতেছে 1 এর অনেক কাছাকাছি, রাইট? জেড এর মানটা হইতেছে 1 এর অনেক কাছাকাছি। সো তার মানে অনেক লো প্রেসারে গ্যাসের মধ্যে আদর্শ আচরণ দেখা যায়, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম। যদি আমরা প্রেসার বাড়ানো শুরু করি, প্রেসার বাড়ানো শুরু করলে খেয়াল করো জেড এর মানটা লেস দ্যান 1 হয়। লেস দ্যান 1 মানে হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ ডমিনেট করতেছে, খেয়াল করছো? তাদের মধ্যে আকর্ষণ ডমিনেট করতেছে। আর যদি জেড এর মানটা, আমি যদি প্রেসার আরো বাড়াই, খেয়াল করো অনেক হাই প্রেসারে, যেটা খেয়াল করো হাই প্রেসারে জেড এর মানটা হচ্ছে >1, তার মানে হইতেছে কার্বন মনোক্সাইডের মধ্যে উচ্চ চাপে বিকর্ষণ কাজ করে। তো আমরা যেটা এক্সপেক্ট করছি আমরা কিন্তু সেটাই আসলে দেখতেছি, অ্যাটলিস্ট কার্বন মনোক্সাইড এবং মিথেনের জন্য। খেয়াল করো মিথেনের জন্য আকর্ষণের এরিয়াটা আরো ডমিনেটিং, কারণ মিথেন অণুর হচ্ছে মানে মিথেন অণুটার সাইজে হচ্ছে মানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটাই এমন যাতে করে তার মধ্যে আকর্ষণটা আরো বেশি ডমিনেট হইতে পারে। হাইড্রোজেন আর হিলিয়াম অন দি আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে ওদের কম চাপে জেড এর মানটা 1 এর কাছাকাছি, এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট যখন হইতেছে প্রেসার বাড়ানো হচ্ছে, তারা আকর্ষণের দিকে না গিয়ে সরাসরি বিকর্ষণের দিকে চলে যাচ্ছে। সো এই কারণে আমরা এই গ্যাসগুলোকে যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো 200 কেলভিন টেম্পারেচারে কার্বন মনোক্সাইডের মিথেন গ্যাস হইতেছে একটা ক্যাটাগরির মধ্যে পড়বে, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস হচ্ছে আরেকটা ক্যাটাগরির মধ্যে পড়বে। সো কোন ক্যাটাগরির নাম আসলে কি? সো এই দুটো ক্যাটাগরি খুবই সিম্পল সিম্পল দুইটা নাম আছে, আমি এখন নামগুলো তোমাদেরকে একটু বলে দেই। এখানে যে কার্বন মনোক্সাইডের মিথেনের যে ক্যাটাগরি, এদেরকে আমরা বলি হচ্ছে কম্প্রেসিবল গ্যাস বা সংকোচনশীল গ্যাস। ওকে, কম্প্রেসিবল গ্যাস। আর এখানে হাইড্রোজেন আর হিলিয়াম যেটা আছে এদেরকে আমরা বলি হচ্ছে ইনকম্প্রেসিবল গ্যাস বা অসংকোচনশীল গ্যাস। ওকে, কথাগুলোর মানে কি আমি এখন এটা বুঝাবো তোমাদেরকে। কম্প্রেসিবল মানে হচ্ছে যাদেরকে সংকোচন করা যায়। খেয়াল করে যে সংকোচন করা মানে কিন্তু আমরা তরলীকরণ বুঝেছি, আমরা কিন্তু আগেই বলে রাখছিলাম। সো যেহেতু কার্বন মনোক্সাইড বা মিথেন গ্যাসের মধ্যে আকর্ষণ ধর্মী বল বিরাজমান, তাই আমরা তাদেরকে এই প্রেসারের রেঞ্জের মধ্যে যদি আমরা তাদেরকে চাপ টাপ দিই, কিছু একটা করি, তাহলে তাদেরকে আমরা তরলে পরিণত করতে পারবো, কারণ তরল তৈরি করার জন্য আমাদের আকর্ষণ বলটা ডমিনেন্ট হইতে হবে। অন দি আদার হ্যান্ড যদি আমরা হাইড্রোজেন বা হিলিয়ামের বেলায় বলি, তাদেরকে কিন্তু আমরা কোনো আকর্ষণ ধর্মী বল তাদের মধ্যে দেখতেছি না, অর্থাৎ তাদের কোনোভাবে জেড এর মানটা >1 হইতেছে না। সো দ্যাটস ওয়াই আমরা তাদেরকে কোনো প্রেসারেই, আসলে এই টেম্পারেচারে কোনো প্রেসারেই আমরা তাদেরকে তরলে পরিণত করতে পারবো না। সো দ্যাটস ওয়াই তাদেরকে আমরা বলি হচ্ছে ইনকম্প্রেসিবল গ্যাস, কারণ তাদেরকে হইতেছে আমাদের এক্সপেরিমেন্টাল কন্ডিশনে তরলে পরিণত করা সম্ভব না, কারণ তরলে পরিণত করতে হইলে আকর্ষণ ধর্মী বল বিরাজমান থাকতে হয়। তো এখন আমরা আরেকটু যদি জুম ইন করি, মনে করো এই জায়গাটাতে তোমাদের একটু ক্লিয়ারলি দেখাই, যে খেয়াল করো এখানে হচ্ছে উইদিন 10 এটিএম এর মধ্যে হইতেছে সবগুলা গ্যাসে জেড এর মান হচ্ছে 1 এর খুব কাছাকাছি, 1 এর খুব কাছাকাছি। তো আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো, খুবই সিম্পল জিনিসটা আসলে। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের কম্প্রেসিবিলিটির কাহিনী। আমরা এখানে দেখাইলাম যে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ সমূহকে দুইটা ভাগে ভাগ করা যাইতে পারে। একটা ভাগ যেখানে হইতেছে জেড এর মান প্রথমে >1 হয়, তারপরে হচ্ছে উপরে উঠা শুরু করে। সো ওই জায়গাটাকে, ওই গ্যাসগুলোকে আমরা বলি হচ্ছে কম্প্রেসিবল বা সংকোচনশীল গ্যাস। কিছু কিছু গ্যাস থাকে হালকা, যে গ্যাসগুলো আছে তারা হইতেছে ওই টেম্পারেচারে সরাসরি জেড এর মানটা 1 থেকে উপরে উঠা শুরু করে, নিচে নামে না। সো এদেরকে আসলে তরলে পরিণত করা যায় না, তাই এদেরকে বলা হয় ইনকম্প্রেসিবল গ্যাস। তো এখন তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন হইতেছে, তাহলে হাইড্রোজেন আর হিলিয়ামকে কি তরলে পরিণত করা যাবে না, রাইট? শুধুমাত্র কার্বন মনোক্সাইড, মিথেন এদেরকে কি তরলে পরিণত করা যাবে, বাকিদেরকে কি তরলে পরিণত করা সম্ভব না? এ কেমন বিচার ভাই? কারণ লিকুইড হাইড্রোজেন কিন্তু এক্সিস্ট করে, বুঝো? কিন্তু আমরা এই গ্রাফ থেকে দেখতেছি লিকুইড হাইড্রোজেন এক্সিস্ট করে না, বাট লিকুইড হাইড্রোজেন এক্সিস্ট করে। সো এটা করার পেছনে আসলে মূল পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে টেম্পারেচার। আমি যদি কার্বন মনোক্সাইডের গ্রাফটাকে আরেকটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে দেখো 200 কেলভিন তাপমাত্রায় হইতেছে কার্বন মনোক্সাইড এরকম একটা গ্রাফ ফলো করে।
500 কেলভিন তাপমাত্রায় সে হচ্ছে কমলা গ্রাফটা ফলো করে, 1000 কেলভিন তাপমাত্রায় অন দি আদার হ্যান্ড সে হচ্ছে আমাদের বেগুনি গ্রাফটা ফলো করে। এবং তুমি দেখতেই পারতেছো যে বেগুনি গ্রাফটা দেখতে কিন্তু হাইড্রোজেন বা হিলিয়ামের মতো, লুকস লাইক হাইড্রোজেন অর হিলিয়াম, রাইট? তার মানে বিষয়টা কিন্তু এরকম না যে নির্দিষ্ট কিছু গ্যাসকে আসলে তরলীকরণ করা যাবে বা নির্দিষ্ট কিছু গ্যাসকে তরলীকরণ করা যাবে না, জিনিসটা মোটেও এরকম না। জিনিসটা হইতেছে টেম্পারেচার ফ্যাক্টর। প্রত্যেকটা গ্যাসের জন্য এমন একটা মিনিমাম ম্যাক্সিমাম টেম্পারেচার আছে যার উপরে গেলে তাকে আর তরলে পরিণত করা যাবে না। যেমন কার্বন মনোক্সাইডকে তুমি 1000 কেলভিন তাপমাত্রায় নিয়ে জীবনেও তরলে পরিণত করতে পারবে না, এখন এটা ইনকম্প্রেসিবল হয়ে গেছে, কারণ জেড এর মান সবসময় গ্রেটার দেন 1। সিমিলারলি তার মানে হাইড্রোজেন হিলিয়ামের জন্য এমন একটা টেম্পারেচার আছে যেই টেম্পারেচারের নিচে নিয়ে গেলে তার মধ্যে এরকম কার্ভেচার পাওয়া সম্ভব, সুতরাং তখন তাকে হইতেছে তরলে পরিণত করা সম্ভব। ওকে, সো এই যে মিনিমাম টেম্পারেচার, যেই টেম্পারেচারের উপরে গেলে কোনো একটা গ্যাসের মধ্যে যেরকম আকর্ষণ ধর্মী এলাকা পাওয়া যায় না, এই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে উৎক্রম বা ইনভার্সন টেম্পারেচার। এটাকে আমরা বলি হচ্ছে উৎক্রম তাপমাত্রা, উৎক্রম তাপমাত্রা। ওকে, তো আমি আবারও বলি জিনিসটা, কার্বন মনোক্সাইড গ্যাসকে দেখা যাচ্ছে যেখানে একে তরলে পরিণত করা সম্ভব 200 কেলভিন টেম্পারেচারে, বাট আমি যদি টেম্পারেচার বাড়ানো শুরু করি ওর এই গ্রাফটার টাইপ চেঞ্জ হইতে 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 একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচারে গেলে হইতেছে তার এই গ্রাফটা দেখতে হাইড্রোজেনের মতো হয়ে যাবে, অর্থাৎ সে হচ্ছে ইনকম্প্রেসিবল হয়ে যাবে। তো যেই টেম্পারেচারের উপরে গেলে কোনো একটা গ্যাসের মধ্যে এরকম আকর্ষণ ধর্মী কোনো জায়গায় আর থাকে না, সেই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে ইনভার্সন বা উৎক্রম তাপমাত্রা। সো এটা ইনভার্সন কেন বলা হয়, কারণ এই টেম্পারেচারের নিচে গ্যাস কম্প্রেসিবল থাকে, অর্থাৎ এক ধরনের প্রপার্টি দেখায়, আর যদি এই টেম্পারেচারের উপরে চলে যায় তাহলে গ্যাসটা ইনভার্ট হয়ে যায়, তার প্রপার্টি গুলো উল্টায় যায়। সো হাইড্রোজেন বা হিলিয়ামের জন্য 200 কেলভিন তাপমাত্রায় কোনো কার্ভেচার না দেখার কারণ হলো এই 200 কেলভিন তাপমাত্রা হাইড্রোজেন বা হিলিয়ামের উৎক্রম তাপমাত্রার অনেক উপরে। যেমন আমি যদি বলি হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা মোস্ট প্রবাবলি হচ্ছে 5 to 6 কেলভিন, সো আমরা কিন্তু 200 কেলভিন তাপমাত্রায় আছি, সুতরাং আমি হিলিয়ামের জন্য উৎক্রম তাপমাত্রার অনেক উপরে অবস্থান করতেছি। সুতরাং হিলিয়ামকে কোনোভাবেই এখানে তরলীকরণ করা যাবে না। হিলিয়ামকে তরলীকরণ করতে হলে অবশ্যই হিলিয়ামের টেম্পারেচার আমাকে 5 কেলভিনের নিচে নামায় নিয়ে আসতে হবে। যদি আমি 5 কেলভিনের নিচে নামায় নিয়ে আসতে পারি তখনই আমি হিলিয়ামের জন্য এরকম একটা কার্ভেচার দেখতে পারবো, এবং তখন তাকে ওই প্রেসার রেঞ্জে তরলে পরিণত করা পসিবল। এই হচ্ছে মোটামুটি আমাদের তরলীকরণের মোটামুটি একটা সাধারণ আইডিয়া আমরা দিলাম আমাদের সিলেবাসের মধ্যে যতটুকু আছে সেটার বেসিসে। বাট এই সায়েন্সটা আসলে হিউজ হিউজ একটা সায়েন্স। জেনারেলি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে এই সায়েন্সটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, কারণ আমাদের মেইন যে এই অর্গানিক যে গ্যাসগুলো আছে তার মূল উৎসই হইতেছে আসলে পেট্রোলিয়াম। কার্বন মনোক্সাইড বলো, মিথেন বলো, কার্বন মনোক্সাইড হচ্ছে ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করা হয় হাইড্রোজেন ব্যবহার করে মিথেন থেকে, অ্যান্ড সো অন, মানে বহুত কাহিনী আছে আর কি। যাই হোক, সো আমি এখানে আশা করি গ্যাসের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নিয়ে তোমাদেরকে একটু আলোকপাত করতে পারলাম। আমি আবার একটু রিভাইজ দিই জিনিসটা আসলে কিরকম। আমরা প্রথমে স্পেকুলেট করছি যে অনেক বেশি দূরত্বে গ্যাস সমূহের মধ্যে হচ্ছে আদর্শ আচরণ দেখা যায়, মডারেট দূরত্বে আকর্ষণ বল, অনেক কম দূরত্বে বিকর্ষণ বল দেখা যায়। এই জিনিসগুলো হইতেছে যথাক্রমে লো প্রেসারে আদর্শ আচরণ, মডারেট প্রেসারে হচ্ছে আকর্ষণ ধর্মী বল, হাই প্রেসারে হচ্ছে বিকর্ষণ ধর্মী বল দেখা যায়। তো এটাকে কোয়ান্টিফাই করার জন্য আমরা একটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ডিজাইন করছি বা ডিফাইন করছি, যেটার মান লেস দ্যান 1 হইলে আমরা বুঝবো গ্যাসের মধ্যে আকর্ষণ বিদ্যমান, যেটার মান গ্রেটার দ্যান 1 হইলে আমরা বুঝবো গ্যাসের মধ্যে বিকর্ষণ বিদ্যমান, যেটার মান ইকুয়াল টু 1 হইলে আমরা বুঝবো গ্যাসগুলো আদর্শ আচরণ করতেছে। তো আমরা যদি প্রেসারের বিপরীতে যে কোনো একটা র্যান্ডম গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রা যদি আমরা জেড এর মানটা প্লট করি, দেখা যায় যে অনেক কম পি যখন থাকে, যখন পি উইদিন 10 অ্যাটমসফিয়ার থাকে, তখন জেড এর মানটা 1 থেকে খুব একটা ভ্যারি করে না, সুতরাং লো প্রেসারে গ্যাস সমূহ আদর্শ আচরণ করে। মডারেট প্রেসারে গেলে দেখা যায় যে এই কার্ভেচারটা 1 থেকে নিচে নামে বেশিরভাগ গ্যাসের জন্য, সো তাদেরকে আমরা বলি কম্প্রেসিবল বা সংকোচনশীল গ্যাস। এবং এই প্রেসার রেঞ্জে গ্যাসগুলোকে তরলে পরিণত করা যায়। যখন প্রেসার বেড়ে অনেক উপরে চলে যায় তখন গ্যাস সমূহের জেড এর মানটা বাড়া শুরু করে 1 থেকে, তখন তাদের মধ্যে বিকর্ষণ ধর্মী বল দেখা যায়, এক্স্যাক্টলি যেটা আমরা প্রেডিক্ট করছিলাম সেটাই। এখন দেখা যায় যে এখানে কোনো কোনো গ্যাস কম্প্রেসিবল, কোনো কোনো গ্যাস ইনকম্প্রেসিবল, এটা আসলে হচ্ছে গ্যাস টু গ্যাস ভ্যারি করে না, এটা আসলে একটা সাধারণ বৈশিষ্ট্য, যে সাধারণ বৈশিষ্ট্যটাকে আমরা বলি হচ্ছে উৎক্রম তাপমাত্রা। প্রত্যেকটা গ্যাসের এরকম একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে যার উপরে গেলে তার মধ্যে কোনো আকর্ষণ ধর্মী পার্ট পাওয়া যায় না, অর্থাৎ জেড এর মান লেস দেন 1 অংশটা পাওয়া যায় না। সো যে কোনো একটা গ্যাসকে যদি আমার তরলীকরণ করতে হয় তখন অবশ্যই আমার ওই গ্যাসটাকে উৎক্রম তাপমাত্রার নিচে নিয়ে এসে আমার তাকে তরলীকরণ করতে হবে, আনলেস সেটাকে আমরা তরলীকরণ করতে পারবো না। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা আদর্শ গ্যাসের আচরণ। এবং এখানে আমরা যে গ্রাফটা অ্যানালাইসিস করলাম, এই গ্রাফটার একটা বিখ্যাত নাম আছে, এই গ্রাফটাকে বলা হয় অ্যামাগাস কার্ভ। ওকে, গ্রাফটাকে বলা হয় অ্যামাগাস কার্ভ বা অ্যামাগার বক্র। সো এটাকে বলা হয় অ্যামাগাস অ্যামাগাস কার্ভ বা অ্যামাগা বক্র, ঠিক আছে।
সো এটা হচ্ছে মোটামুটি আমরা গ্যাসের তরলীকরণের একটা আইডিয়া আমরা পাইলাম, বাট এরপরে তরলীকরণের জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে। ফর এক্সাম্পল জুল থমসন ইফেক্ট আছে। জুল থমসন ইফেক্টের মধ্যে হচ্ছে সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ এবং সন্ধি আয়তন ইনভলভ। সো অনেকগুলো ফ্যাক্টর আছে, বাট ইভেন্চুয়ালি আমরা বেসিক আইডিয়াটা আশা করি দিতে পারলাম তোমাদেরকে। একটু কঠিন জিনিসটা আগেই মাথায় রাখো, বুঝতে একটু কষ্ট হবে প্রথমবার, দ্বিতীয়বার রেকর্ডিং দেখে আবার বুঝবা, না বুঝলি তৃতীয়বার রেকর্ডিং দেখে আবার বুঝবা। বাট আমি হচ্ছে যতটুকু পারলাম সাম আপ করে বলার চেষ্টা করলাম। ওকে, সো তোমরা আমাকে একটু জানো যে বুঝছো কিনা, আমি পার্সেন্টেজ অনুযায়ী হইতেছে আমি কথা বলবো আর কি। ওকে, কারণ বুঝতেই পারতেছে জিনিসটা আসলে সহজ না, রাইট? আমি কথাটা হাজারবার তোমাদেরকে বলছি যে লাইফ ইজ নট ইজি, রাইট? আরে আশিক ভাই কি অবস্থা? আশিক ভাইয়া দেখতেছে নাকি সেই? ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক। আরে আশিক ভাই মজা নেন কেন? হ্যাঁ, এটা কোনো কথা? আচ্ছা, ভাই রে ভাই, আল্লাহ। আচ্ছা, ওকে, আচ্ছা। সো আমি হচ্ছে 50-50 দেখতে পারতেছি। সো আমি হচ্ছে আর মানে আর আরেকবার আমি বুঝে আমি ক্যাচাল করতে চাই না। সো পরবর্তীতে রেকর্ডিং দেখে নিও, আমার মনে হয় আমি যথেষ্ট পরিমাণ ডিটেইলসে বলছি। সো যারা এই মুহূর্তে বুঝো নাই, কোনো প্যারা নাই, তোমরা রেকর্ডিং দেখে আবার বুঝে নিবা, ঠিক আছে? লাইভের টাইমটা খেয়াল করে রাখো কত মিনিট থেকে। সো মোটামুটি তুমি ধরে রাখো যে এখন যে সময়টা 15 মিনিট আগে থেকে দেখবো, অর্থাৎ তুমি ধরো যে 40 মিনিট, তো তুমি তার 15 মিনিট আগে থেকে দেখবা। 40 থেকে 15 গেলে কত থেকে 25 মিনিট থেকে তুমি দেখবা, ঠিক আছে? কারণ অনেকক্ষণ ধরে বকর বকর করছি, সামনে আগাই এখন। এখন আমরা যাই হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আর যারা যারা এগেইন ওই প্রশ্নটা দেখতেছে, আমি আবার আমার খুব বিরক্ত লাগে প্রশ্নটা যে ভাই এটা পরীক্ষায় আসবে কিনা। আমি এই জিনিস এই কনসেপ্টের আমি ঘোরতর বিরোধী, বাট তারপরে বলে নেই আমি এখানে যা যা দেখাইতেছি সবকিছু হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ বাস্তব গ্যাসের মধ্যে এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর থেকে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের ট্রানজিশনটা আসলে এত সোজা না। মাঝখানের অনেকগুলো ফ্যাক্টর পার করে আমার আসতে হয়, যেমন ভিরিয়াল এক্সপেনশন আছে, তারপর হইতেছে আরো বেশ কিছু কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হয়, ক্রায়োজেনিক কন্ডিশনে আমাদের যাইতে হয়, বহুত কিছু করতে হয়। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু অনেক কিছু স্কিপ করছি। সো এটা মনে করো যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর যেটা তোমার কাছে কোনো কিছু কঠিন মনে হইলেই এই যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এই যে এই ধারণাটা আসলে ভুল। প্রথম ধারণা হইতেছে পরীক্ষার জন্য পড়ালেখা, এটাই ধারণাটা ভুল। দ্বিতীয় কথা হইতেছে যে যেটা কঠিন সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এই ধারণাটা মস্ত বড় ভুল। ওকে, সো এটা মাথায় রাখো একটু। অনেকবারই বলছি কথাটা, আবারও বললাম আমি। আচ্ছা, তো এখন আমরা আসি যে আমরা গ্যাসের যে এক্সপেরিমেন্টাল একটা চিত্র দেখলাম, যে আমরা মোটামুটি একটা স্পেকুলেশন নিতেছি যে কোনো একটা গ্যাস কেমন আসলে আচরণ করতে পারে। তো ভ্যান্ডার ওয়ালস এর আইডিয়া যেটা ছিল সেটা হইতেছে এই সবগুলা গ্যাসকে একটা কমন ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা। ওকে, যেমন পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়ে হচ্ছে আমরা আদর্শ গ্যাসকে ডিফাইন করতে পারি। তো ভ্যান্ডার ওয়ালস এর ধারণা ছিল হচ্ছে এরকম কমন একটা ইকুয়েশন ব্যবহার করে বাস্তব গ্যাসকে প্রকাশ করা যায় কিনা, যেখানে আমরা কিছু কনস্ট্যান্ট রাখবো বা কিছু টার্মিনোলজি রাখবো, যে টার্মগুলোকে আমরা গ্যাস টু গ্যাস ভ্যারি করবো, বাট বাকি সবকিছু সেম থাকবে। অর্থাৎ একটা কমন ফরম্যাট থাকবে, সেই কমন ফরম্যাটের মধ্যে কিছু কনস্ট্যান্টের মান চেঞ্জ করার মাধ্যমে আমরা বিভিন্ন গ্যাসকে বর্ণনা করতে পারবো। এটা ছিল হচ্ছে ভ্যান ডার ওয়ালস এর বেসিক একটা আইডিয়া, বেসিক একটা টার্গেট ছিল এটা। তো এটার কারণে উনি হচ্ছে কিছু অ্যাজাম্পশন নিলেন। অ্যাজাম্পশনটা কি? উনি মনে করলেন যে আচ্ছা, এক মোল আদর্শ গ্যাসকে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি বা পিভি ইকুয়াল টু আরটি এরকম একটা সমীকরণ দিয়ে আমি প্রকাশ করতে পারবো। তো এখানে একটু আমার মাথায় রাখতে হবে, এখানে পি যেটা সেটা হচ্ছে মেজার্ড চাপ, অর্থাৎ গ্যাস যতটুকু পরিমাণে প্রেসার অ্যাপ্লাই করে পাত্রের দেয়ালে, এটা কিন্তু বাইরের চাপ না, এটা কিন্তু গ্যাসের চাপ। এটা কিন্তু আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে পি মানে আসলে কি। তারপরে আসতেছে হচ্ছে ভিএম। ভিএম মানে হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন মানে হচ্ছে গ্যাস কতটুকু জায়গা জুড়ে দৌড়াদৌড়ি করতে পারে। তার মানে পাত্রের আয়তন যদি 2 লিটার হয়, গ্যাস 2 লিটার জায়গা জুড়ে থাকবে নেসেসারি না, যতটুকু জায়গা গ্যাস ফ্রিলি ঘোরাঘুরি করতে পারতেছে, এই ভিএম হচ্ছে সেইটা। জেনারেলি যেটা হয়, গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য হয়, এই কারণে আমরা ধরে নেই যে গ্যাসের বিচরণের আয়তন আর পাত্রের আয়তন আসলে বা পাত্রের ভিতরের আয়তন আসলে সেম। কি হচ্ছে তাপমাত্রা, এটা নিয়ে আসলে কিছু বলার নেই, আর হচ্ছে গ্যাস ধ্রুবক। সো ভ্যান ডার ওয়ালস এর আইডিয়া ছিল যে একটা গ্যাসকে এইরকম একটা টাইপের সমীকরণ দিয়ে প্রকাশ করা যাবে। সো বাস্তব গ্যাস বানানোর জন্য এখানে আমার কিছু টার্ম যোগ করা লাগবে। তো সেই টার্ম গুলো কি কি টার্ম হইতে পারে? সো এটা আসলে দুই ভাগে ভাগ করা যেতে পারে। আমরা আগেও দেখছি যে গ্যাস আর বাস্তব গ্যাসের অনুসমূহের মধ্যে বিকর্ষণ কাজ করে এবং আকর্ষণ কাজ করে। প্রথমে আমরা বিকর্ষণ দিয়ে শুরু করি। মনে করো যে এখানে দুইটা গ্যাসের অণু আছে। গ্যাসের অণুগুলো কিন্তু লাল গুলা না, গ্যাসের অণুগুলো হইতেছে কালো ডট গুলা। মনে মনে রেখো, এগেইন স্টিল নাও আমরা যখন বাস্তব গ্যাস নিয়ে চিন্তা করতেছি, স্টিল নাও গ্যাস অণুর সাইজ কিন্তু খুবই ছোট, অণুর সাইজ কিন্তু খুবই ছোট পাত্রের তুলনায়। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের অণুগুলো হইতেছে কালো ডট গুলা, কালো ডট গুলো হইতেছে আমাদের অণু।
তো এই অণুগুলা ক্লোজ কন্ট্যাক্টে আসলে পরস্পরকে বিকর্ষণ করে, এটা আশা করি তোমরা আগের স্লাইডেই দেখছো যে তারা যখন ক্লোজ কন্ট্যাক্টে আসে তখন তারা পরস্পরকে বিকর্ষণ করে। সো এই ছবিটারই একটা বড় ভাই মনে করো এইটা, ওকে, এটাই হচ্ছে একটা বড় ভাই সেই ছবিটা, ওকে। তো এখানে খেয়াল করো যে যদি এই প্রত্যেকটা অণু, এই অণুটা আর এই অণুটা পরস্পরকে হচ্ছে বিকর্ষণ করে, ওকে, যদি এই অণুগুলা পরস্পরকে হচ্ছে বিকর্ষণ করে, তাহলে তার একটা নির্দিষ্ট দূরত্বের চেয়ে কাছে আসতে পারবে না। অর্থাৎ তারা হচ্ছে মনে করো যে এই নীল এরিয়াটার ভেতরে তারা আসতে পারবে না। অর্থাৎ তারা হচ্ছে এই যে নীল যে এলাকাটা আমরা দেখতেছি, এই নীল এলাকাটা পর্যন্ত তারা আসতে পারবে, এর ভেতরে তারা ঢুকতে পারবে না। তাহলে এই নীল এলাকাটার ভিতরে যে আয়তনটুকু আছে, এই নীল এলাকাটার ভিতরে যে আয়তনটুকু আছে, এই আয়তনটুকু কিন্তু তারা দখল করতে পারতেছে না, রাইট? এই আয়তনটুকুতে তারা বিচরণ করতে পারতেছে না। সো এই আয়তনটুকুতে যদি গ্যাস সমূহ বিচরণ করতে না পারে, তাহলে পাত্রের আয়তন থেকে আমার এই আয়তনটুকু মাইনাস করা উচিত, রাইট? তো এই আয়তনটাকে আমরা বলি হচ্ছে এক্সক্লুডেড ভলিউম বি, ওকে। এই আয়তনটুকুকে আমরা বলি হচ্ছে এক্সক্লুডেড ভলিউম বি, ওকে। এই আয়তনটুকুকে আমরা বলি হচ্ছে এক্সক্লুডেড ভলিউম বি, ঠিক আছে, ওকে। সো এই বি এর মানটা আসলে একটু কমপ্লিকেটেড বের করা। সো মনে করো যে এখানে এই প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর করে, তাহলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2r, এবং এই বর্জিত আয়তন বা এক্সক্লুডেড ভলিউম বি, এটার মান হইতেছে 16/3 পাই আর কিউব ইন্টু এন এ, যেখানে এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। সো এটা তুমি একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, মনে না রাখলেও কোনো সমস্যা নেই, কারণ তোমাদের অঙ্কগুলোতে বি এর মানটা সাধারণত বলে দিবে। বাট তোমার এটা মাথায় রাখতে হবে যে এখানে বি এর মানটা হইতেছে আয়তনের এককে আসতেছে। সো তার মানে জিনিসটা ফিক্সড, যেহেতু দুইটা গ্যাসের অণু পরস্পরকে ক্লোজ কন্ট্যাক্টে বিকর্ষণ করে, সো তারা হচ্ছে বি পরিমাণে জায়গা দখল করতে পারবে না। তাহলে আমাদের আদর্শ গ্যাস সমীকরণের মধ্যে আমি ভিএম এর জায়গায় কি লিখবো? আমি ভিএম এর জায়গায় লিখবো হচ্ছে ভিএম মাইনাস বি। অর্থাৎ আমার বিকর্ষণ জনিত যে জায়গাটুকু আছে, যে জায়গাটা গ্যাস দখল করতে পারবে না, সেটাকে আমার মাইনাস করতে হবে। কারণ আমার ওভারঅল গ্যাস শুধুমাত্র এটা যে এখানে যে আমরা লিখলাম সেটা হচ্ছে গ্যাসের বিচরণের আয়তন, এটা হচ্ছে গ্যাসের বিচরণের আয়তন। সো যেহেতু বিকর্ষণের কারণে তারা বি পরিমাণে আয়তন বিচরণ করতে পারবে না, সুতরাং এখানে আমার এটাকে অবশ্যই মাইনাস করতে হবে, ওকে। এটা হচ্ছে আমাদের এই জিনিসটার কাহিনী আর কি। তোমরা চাইলে কিন্তু বাসায় বসে একটা সুন্দর হোমওয়ার্ক হতে পারে, তোমরা এটা প্রমাণ করতে পারো যে এখানে বি এর মানটা হচ্ছে যে এতটুকু, তোমরা এটা প্রমাণ করতে পারো চাইলে, হ্যাঁ। খুবই ইন্টারেস্টিং, কিন্তু খুবই সিম্পল কিছু জিওমেট্রি আছে এখানে, কোনো কেমিস্ট্রি নেই, এটা পুরোটাই ম্যাথ। তারপরে আসি, মোটামুটি মডারেট দূরত্বে গ্যাস সমূহের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তো এই আকর্ষণ বলটা কার উপরে প্রভাব ফেলে এটা দেখা যাক। সো এটা আসলে চাপের উপরে প্রভাব ফেলে, আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি। মনে করো যে এই যে লাল অণুটা আছে, এই লাল অণু সহ আরো অনেকগুলো অণু কোন একটা পাত্রের দেয়ালে যদি ধাক্কা দেয়, তাহলে এখানে যে সে ফোর্সটা অ্যাপ্লাই করলো, এটাকে আমি যদি এই দেয়ালের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই, তাহলে আমি প্রেসার বা চাপ আমি পেয়ে যাব। তো যদি এই বাইরে থাকা যে ছাই কালারের অণুগুলো আছে, এই অণুগুলা যদি লাল অণুটাকে নিজের দিকে আকর্ষণ করে, খেয়াল করে এখানে কিন্তু সে নিজের দিকে আকর্ষণ করতেছে, রাইট? তো এই আকর্ষণের কারণে আসলে এই অণুগুলা যেই পরিমাণ বলে এখানে আঘাত করার কথা, সে কিন্তু তার চেয়ে কম বলে আঘাত করবে। সো কম বলে আঘাত করলে কি হবে? আমার অনুভূত প্রেসারটা হচ্ছে কমে আসবে। সুতরাং আমি এখানে বলবো যে আচ্ছা, তার মানে আমার অনুভূত প্রেসার যেটা, সেটা আমার আদর্শ প্রেসার থেকে কিছু একটা আমার মাইনাস করতে হবে, ওকে। এবং এটা আমাকে মাথায় রাখতে হবে যে এই মাইনাসটা হইতেছে আকর্ষণ বলের সাথে বৃদ্ধি পায়, এটা হচ্ছে আকর্ষণ বলের সাথে বৃদ্ধি পায়, আকর্ষণ বলের সাথে বৃদ্ধি পায়, ওকে। সো এটা আমাকে একটু মাথায় রাখতে হবে, যেটা আছে আকর্ষণ বলের সাথে বৃদ্ধি পায়, ওকে। সো এখন তাহলে আমরা আসি যে আকর্ষণ বলের মানটা কিসের কিসের উপরে ডিপেন্ড করে, ওকে। সো আমি আবারও একটু রিভাইজ দিয়ে নিই জিনিসটা কি। প্রথমে আসতেছি হচ্ছে ক্লোজ কন্ট্যাক্টে গ্যাস অনুসমূহের মধ্যে বিকর্ষণ কাজ করে। সো বিকর্ষণের কারণে তারা পুরো পাত্রে একটা কিছু পরিমাণে জায়গা থাকবে, যে জায়গাটুকুতে তারা বিচরণ করতে পারবে না। তো সেই জায়গাটুকু হচ্ছে বি, প্রতি মোলের মধ্যে বি পরিমাণে জায়গা। সো দ্যাটস ওয়াই আমাদের পাত্রের আয়তন ভিএম, এখান থেকে হইতেছে আমাদের বি পরিমাণে আয়তন মাইনাস করতে হবে। তারপরে আমরা যদি আসি, যদি গ্যাস অনুসমূহের মধ্যে আকর্ষণ বল কাজ করে, সে আকর্ষণ বল কাজ করলে এই গ্যাসগুলা পাত্রের দেয়ালে যত জোরে ধাক্কা দেওয়ার কথা, তারা তত জোরে ধাক্কা দিতে পারবে না। সো যেহেতু তারা তত জোরে ধাক্কা দিতে পারবে না, তাই আমাদের যেই মেজার্ড প্রেসারটা আছে, সেটা আমাদের পরিমাপকৃত চাপ, এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত চাপ, সেই পরিমাপকৃত চাপটা আসলে কমে আসবে, আমাদের পরিমাপকৃত চাপ, সেই পরিমাপকৃত চাপের মানটা আসলে কমে আসবে, রাইট? তো
তো কতটুকু পরিমাণে কমে আসবে? পি কারেক্ট পরিমাণে মনে করি কমে আসবে। তাহলে এই পি কারেক্টের মানটা আসলে কার উপরে ডিপেন্ড করে? যত বেশি পরিমাণে আকর্ষণ কাজ করবে গ্যাসের অণুসমূহের মধ্যে, এই পি কারেক্টের মানও তত বেশি হবে। অর্থাৎ আমার পরিমাপকৃত চাপ তত কম পরিমাপ করবো আমরা চাপ, আর কি, এটা হচ্ছে কথা। ওকে, আবার একটু ম্যাথমেটিক্স গুলো দেখে নাও, আমি আরেকবার বললাম, আমি একটু পজ করতেছি 10 সেকেন্ড। ওকে, এখন তাহলে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন মেজার করব যে পি কারেক্টের মানটা কার উপরে ডিপেন্ড করে। সো এখন আমি প্রথমে আসি যে চাপের মানটা বলতে আসলে কি বোঝায়। এখানে খেয়াল করো, পাত্রের মধ্যে কিন্তু অণু একটা দুইটা, অণু কিন্তু অসংখ্য। সো কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে এখানে কিন্তু একটা অণু, অর্থাৎ একটা লাল অণু এসে কিন্তু বাড়ি মারতেছে না, এখানে অসংখ্য লাল অণু এসে বাড়ি মারতেছে, রাইট? এখানে অসংখ্য অণু এসে বাড়ি মারতেছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে যেহেতু গ্যাসের অণুর এক একটা অণুর গতিবেগ হচ্ছে এক এক রকম, তাই এখানে সবগুলো অণু সেম বেগে এসে ধাক্কা মারতেছে না বা সেম বলটা প্রয়োগ করতেছে না। আমরা একটা অ্যাভারেজ বল নিচ্ছি, সেটাকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ দিচ্ছি। সো এখন যদি এই ভিতরে যে গ্যাসের অণুগুলো আছে, অর্থাৎ এই যে এই অণুগুলা মনে করো আছে, আমি এটাকে একটু এখানে আমি ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো যে এইটুকু হচ্ছে আমি একটা এরিয়া ধরলাম, কোন একটা নির্দিষ্ট মুহূর্তে যেই অণুগুলো হচ্ছে এই জায়গাটুকু ক্রস করবে, অর্থাৎ এই বাউন্ডারিটাকে যারা ক্রস করবে তারাই শুধুমাত্র বল প্রয়োগ করতে পারবে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে, অর্থাৎ তারাই চাপ প্রয়োগ করবে। আর এই বাউন্ডারির এই পাশে যে অণুগুলো আছে তারা শুধুমাত্র আকর্ষণ করবে, তারা চাপ প্রয়োগ করবে না। ওকে, এরা শুধুমাত্র এদেরকে টেনে ধরে রাখতেছে, এরা শুধুমাত্র এদেরকে টেনে ধরে রাখতেছে, এরা চাপ প্রয়োগ করতেছে না। ঠিক আছে, এরা চাপ প্রয়োগ করতেছে না। সো এখন তাহলে আমি আসি যে চাপের মানটা আসলে কার উপরে ডিপেন্ড করে। খেয়াল করেও কিন্তু এটা হচ্ছে আমাদের পাত্রের দেয়াল, এটা এটা হচ্ছে আমাদের পাত্রের দেয়াল। এই দেয়ালের উপরে হইতেছে অণুগুলো এসে ধাক্কা মারতেছে। সো এট এ টাইম তো অনেকগুলো অণু এসে ধাক্কা মারবে, সো কোন অণুগুলো এসে ধাক্কা মারবে সেটা আমি দেখতে চাই। তো আমি এতটুকু জায়গা কনসিডার করতেছি, এতটুকু একটা জায়গা আমি কনসিডার করতেছি। সো কোন একটা নির্দিষ্ট মোমেন্টে এতটুকু জায়গার মধ্যে যত অণু থাকবে সবগুলো এসে ধাক্কা মারবে, দ্যাটস ইট, এটা হচ্ছে কাহিনী। তাহলে এখন আমি এসে ধাক্কার পরিমাণটা কার উপরে ডিপেন্ড করে? ধাক্কার পরিমাণটা ডিপেন্ড করা হইতেছে কত জোরে ধাক্কা মারতেছে, এখানে কত জোরে ধাক্কা খাচ্ছে, সরি কত জোরে না, কত জোরে ধাক্কা দিচ্ছে, কত জোরে, কত জোরে ধাক্কা দিচ্ছে, আর কতগুলা অণু ধাক্কা দিচ্ছে, এটা ম্যাটার করে কিন্তু, রাইট? কারণ যত বেশি অণু ধাক্কা দিবে মোট বলের পরিমাণও তত বাড়বে, সো চাপ তত বাড়বে। এখন যদি ভিতরের এই বাউন্ডারির বাইরের অণুগুলা বাউন্ডারির ভিতরের অণুগুলাকে আকর্ষণ করে, তাহলে তারা যে বলে আঘাত করার কথা সে বলের মানটা কমে যাবে, রাইট? তার মানে পি কারেক্ট হচ্ছে বাইরে অণুর ঘনত্ব যত বেশি হবে তার সমানুপাতিক। এবং যেহেতু ঘনত্ব আর আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা একটু মাথায় রেখো, ঘনত্ব আর আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিক, সুতরাং আমরা এখানে ঘনত্বের বদলে 1/vm লিখবো। ওকে, অর্থাৎ বাইরে অণুর ঘনত্ব যত বেশি, তারা এই বাউন্ডারির ভিতরের অণুগুলোকে তত বেশি বলে আকর্ষণ করবে, তাই তারা তত কম বলে ধাক্কা দিতে পারবে। সুতরাং পি কারেক্টের মানটা হইতেছে ওই আকর্ষণ বলের সাথে সাথে যেহেতু বৃদ্ধি পায়, তাই আকর্ষণ বলের মানটা হইতেছে অণুর ঘনত্বের সমানুপাতিক। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এখানে বাইরের অণুগুলা, অর্থাৎ বাউন্ডারির বাইরের অণুগুলা যত বেশি থাকবে বা যত বেশি আকর্ষণ সে করবে, একটা নির্দিষ্ট মুহূর্তে কিন্তু তত কম পরিমাণে অণু এ দেয়ালে ধাক্কা দিতে পারবে। কারণ এই বাউন্ডারির ভিতরে যে স্লো অণুগুলা ছিল তারা কিন্তু এখন পিছায় পড়বে, রাইট? তারা স্পিডে আর যাইতে পারবে না, অর্থাৎ এট এ টাইম এই অণুগুলা আর আর পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ খাবে না। এরা পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ না খাইলে মোট অণুর পরিমাণ কমে যাবে, অর্থাৎ কতগুলো অণু সেটা ড্রপ খাবে, সেটা ড্রপ খাইলে প্রযুক্ত বলও ড্রপ খাবে। সুতরাং এখানে আসলে আরেকটা ঘনত্ব আসবে। প্রথম ঘনত্বটা হচ্ছে আমাদের আকর্ষণ বলের জন্য, পরবর্তী ঘনত্ব হচ্ছে আমাদের সংঘর্ষ সংখ্যার জন্য। তো আমি কিন্তু আবারও বলতেছি এটা, যে এই যে আমাদের ঘনত্বের টার্মটা আসতেছে, এটা আসার পেছনের মূল কারণ হইলো যত বাইরে যত বেশি অণু থাকবে এই ভিতরের অণুগুলো তত কম বলে ধাক্কা দিতে পারবে, কারণ তারা পেছন দ্বারা আকর্ষণ পাইতেছে। আর যত বেশি পরিমাণে অণু বাইরে থাকবে তত কম পরিমাণে অণু দেয়ালে আসতে পারবে, দেয়ালের মধ্যে সংঘর্ষ করতে পারবে। তো সংঘর্ষ সংখ্যা আসলে ঘনত্বের সমানুপাতিক। তো আমি যদি এই দুইটা টার্মকে আমি ইনক্লুড করি সমানুপাতিক ধ্রুবক সহ, আমি হচ্ছে এরকম একটা কারেক্টেড টার্ম পেয়ে যাচ্ছি, পি কারেক্ট ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু 1/vm স্কোয়ার্ড। তো আমি যদি এখানে মানটা বসাই দিই, আমি কিন্তু এখানে সুন্দর মতো জিনিসটা দেখতে পারতেছি ওভারঅল। তো আমি যদি হচ্ছে এখানে একটু মুছে ফেলি জিনিসটা, সো এখানে খেয়াল করো এই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি ইজিলি। ওকে, সো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ওভারঅল টার্মটা কিরকম হবে। সো এখানে আমি যদি কিছু কন্ডিশন বসে, যেমন ধরো টি যদি হাই হয়, ওকে, যদি টি অনেক বেশি হয়,
সো টি যদি অনেক বেশি হয় তার মানে প্রথম টার্মটা হচ্ছে দ্বিতীয় টার্মের চেয়ে অনেক বড়। সো আমরা পাবো হচ্ছে পি ইকুয়ালস টু আর টি বাই ভিএমবি। আবার যদি পি লো হয়, পি যদি অনেক কম হয়, সো পি কম মানে হচ্ছে ভিএম অনেক বেশি, কারণ তারা ব্যস্তানুপাতিক। সো ভিএম যদি অনেক বেশি হয় তাহলে সেটা বি এর তুলনায় অনেক বড় হবে, সো আমরা সেটাকে ইগনোর করতে পারবো। সো আমরা কিন্তু একটা আদর্শ গ্যাসের সমীকরণ পেয়ে যাচ্ছি। সো এটা কিন্তু আমরা একদম শুরুতে দেখছিলাম যে হাই টেম্পারেচার এবং লো প্রেসারে কোনো একটা গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সো এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। যদিও এই সমীকরণটা গতি কয়েক গ্যাসের জন্য খাটে, বাট বেশিরভাগ গ্যাসের জন্য এই সমীকরণটা খাটে না। আমরা একটা মোটামুটি একটা কনভিনসিং ব্যাখ্যাই আসলে দিছি যে কিভাবে এই ইয়েটা আসছে। এটা আসলে ভ্যান ডার ওয়ালস এর অরিজিনাল যে কাজ, সেই কাজটাই আমি তোমাদেরকে বর্ণনা করছি। এই ভ্যান ডার ওয়ালস কিভাবে চিন্তা করছিল স্টেপ বাই স্টেপ। ওকে, সো সাম আপ করার জন্য আমি আবারও একটু তোমাদেরকে বলে রাখতেছি, ভিতরে কমপ্লিকেশন গুলো না বুঝলেও হবে। তোমার পরীক্ষায় শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস সমীকরণটাই লিখতে দিবে, তোমার আর কিছু লিখতে দিবে না। সো না বুঝলেও কোনো সমস্যা নাই, বাট আমি একবারও তাও একটু ওভারঅল আমি একটু বলে যাইতেছি। তো ভ্যান ডার ওয়ালস চিন্তা করছে যে গ্যাস অণুসমূহের মধ্যে দুই ধরনের ইন্টারাকশন আছে, একটা হচ্ছে বিকর্ষণ, একটা হচ্ছে আকর্ষণ। সো বিকর্ষণের কারণে তাদের মোট পাত্রের আয়তনের কিছু পরিমাণে আয়তন বাদ যাবে, সেটাকে বলা হয় বি। সো প্রতি মোলে বি পরিমাণে আয়তন বাদ গেলে আয়তনের মধ্যে একটা কারেকশন আসে। আর যদি তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, তখন তারা হইতেছে যে পরিমাণে চাপ পাত্রের দেয়ালে প্রয়োগ করার কথা সেই পরিমাণে চাপ তারা প্রয়োগ করতে পারে না। তো যতটুকু পরিমাণে তারা কম চাপ প্রয়োগ করে, অর্থাৎ পি কারেক্ট, এটার মান হচ্ছে এ ডিভাইডেড বাই ভিএম স্কোয়ার্ড। সো এখানে যদি আমরা এই মানগুলো বসাই দিই, আমরা কিন্তু এখান থেকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে সুন্দর মতো একটা বাস্তব গ্যাসের একটা ইকুয়েশন আমরা ধারণা করতে পারতেছি। এই ইকুয়েশনটা গুটি কয়েক গ্যাসের জন্য প্রযোজ্য, যেমন কার্বন ডাইঅক্সাইড বা এরকম লিনিয়ার বা বড় টাইপের যে অণুগুলো আছে তাদের জন্য মোটামুটি ভালোভাবে খাটে, বাট বেশি ছোট অণু হলে তাদের জন্য এটা খাটে না, বা বেশি রিজিড অণু হলে তাদের জন্য এটা খাটে না। সো আশা করি আমি ভ্যান ডার ওয়ালস সমীকরণটা বুঝাইতে পারলাম। যদি না বুঝে থাকো কোনো সমস্যা নাই, শুধুমাত্র হইতেছে ইয়ে করো, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা মুখস্থ করো, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তো আমাকে একটু জানাই দাও যে বুঝছো কিনা। ওকে, ঠিক আছে। হুম, ওকে, ঠিক আছে। সিগমা আমি হইতেছে আমার মানে লেখার ধরনটাই হইতেছে এমন যে আমি হচ্ছে স্ট্রেইট বসে লিখতে পারি না, আমি বাঁকা হয়ে লিখি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হইতেছে আমি ক্যামেরা অন রাখারই আসলে পক্ষপাতি না, বাট এটা হইতেছে পুরো সিস্টেমটাই হইতেছে এই জন্য এরকম, এই জন্য আমি ক্যামেরা অন রাখতেছি। তো এই যে এখন দেখো, এখন তোমাদের হাই হ্যালো করতেছি। ক্যামেরা অন না রাখার পক্ষপাতির হওয়ার পেছনে একটা মূল কারণ, ক্যামেরা হইতেছে তোমার স্ক্রিনের বেশ কিছু একটা জায়গা দখল করে। যেমন তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পারতেছো যে স্ক্রিনের ডান দিকের উপরের অংশটা দখলপ্রাপ্ত, এখানে আমি কিছু লিখতে পারতেছি না। দ্বিতীয় কথা হইলো, যদি আমার চেহারার দিকে তোমাদের ফোকাস থাকে তখন তোমরা ক্লাসে কনসেন্ট্রেট করতে পারবে না। আবার ধরো যে তোমরা ক্লাসে কনসেন্ট্রেট করতেছো, আমি হুট করে কিছু একটা তোমাদেরকে দেখাবো, সো ওই মুহূর্তে তোমরা আমার চেহারার দিকে ফোকাস নাও দিতে পারো আর কি। সো এই কারণে হইতেছে যখন দরকার আমি তখন আসলে ক্যামেরার সামনে আসাটাকে বেশি প্রেফারেবল মনে করি। ওকে, সো আচ্ছা নওশিন, কোনো প্যারা নাই, মুখস্থ করে নাও, কোনো অসুবিধা নেই। আমি এটা রিপিট করতেছি না, কারণ রিপিট করলে জিনিসটা আরো গ্যাঞ্জাম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর তুমি চাইলে রেকর্ডিং আরেকবার দেখতে পারো। আমি রেকর্ডিং এ হচ্ছে আমি বেশ কয়েকবারই মানে বারবার রিপিট করছি যে জিনিসটা আসলে কি। এ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই যে সমানুপাতিক চিহ্নটা তুলে এ আসছে। সিম্পলি এভাবে চিন্তা করলেই হয়, উপর লাইন থেকে পরের লাইন পড়লেই কিন্তু এটা বোঝা যায়। ওকে, কে জানি প্রশ্নটা করলো, মোহাম্মদ আলমগীর। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার পয়েন্ট। আচ্ছা হ্যাঁ, যদি একেবারেই কিছু না বুঝে থাকো তাহলে মুখস্থ করা ছাড়া আসলে উপায় নেই। ওকে, আর লিমন এটাও একটা কারেক্ট ফর্ম। আমি যেটা করছি, এখানে তুমি ভিএম এর জায়গায় যদি ভি বাই এন বসাও তাহলে কিন্তু তুমি ওই সমীকরণটা পেয়ে যাবে। ভি বাই এন তুমি যদি বসাও তাহলে তুমি হচ্ছে এই ফর্মটা, তুমি যে ফর্মটা লিখছো লিমন, তুমি এটা পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ ইলমা, ওয়েলকাম আবার। ওকে, আচ্ছা। সো আমি হচ্ছে, তোমরা একটু দেখতে থাকো এখানকার সিন সিনারিও গুলা। আমি আসলে প্রচন্ড পরিমাণে হাঁপাই গেছি আর কি, আমার প্রচুর কথা বলছি, এখানে অনেক কথা বলছি, কঠিন জিনিস তো। আচ্ছা, এই গায়েবী ক্লাসই ভালো। আচ্ছা, ভ্যান্ডারওয়ালস শুধুমাত্র যে এই কাজ করছে তা না, ভ্যান্ডারওয়ালস হইতেছে একটা বেসিক আন্তঃআণবিক আকর্ষণ বলেরও জনক, ভ্যান্ডারওয়ালস ফোর্স যেটা। ওকে, আচ্ছা। আরে আশিক ভাই, এমনি মজা নেন মিয়া, এটা কোনো কথা? বুঝলো, এই পোলা পাইন, তোমরা বলো তো, আশিক ভাই এরকম মজা নিতেছে আমার সাথে, কি করা উচিত? হ্যাঁ, ছোট মানুষ আমি এমনি
তার মধ্যে এই যে পুরো আমি নার্ভাস হয়ে গেলাম এখন। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে। কে কলিং বেল বাজিয়েছে? আচ্ছা, আমার বাসায় কেউ কে আসছে, কেউ যিনি আসছে আমি জানি না, দরজা বন্ধ তো বুঝতেছি না। আচ্ছা, কলমের কালি মোটা চিকন হইতেই থাকে বেসিক্যালি। আচ্ছা, এখন তো লেখা কম, লেখা কাজ একেবারেই নাই। এবার ব্যান করে দিলে তোরা ক্লাস করবি কেমনে? হ্যাঁ, মানে নওশিন মানে কি সব যে কথাবার্তা বলতে থাকে, আল্লাহ। ওকে, ঠিক আছে, সো চলো আমরা সামনে আরেকটু আগাই। আমরা এখন আর কি মোটামুটি রিলেটিভলি ইজি জিনিসপাতি পড়বো, আমরা কিছু গল্প টল্প বলবো, পরিবেশ দূষণের গল্প। সো লেটস গো ফর পরিবেশ দূষণের গল্প। ওকে, সো পরিবেশ দূষণে যাওয়ার আগে আমাদের সবার প্রথমে বুঝতে হবে পরিবেশ আসলে কাকে বলে। পরিবেশ হইতেছে একটা সেন্ট্রাল জিনিস, তার সাথে তার চারপাশে যা কিছু ইন্টারঅ্যাক্ট করে তারা। আমরা বিজ্ঞানে পড়ছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই হচ্ছে পরিবেশ। তো আমাদের চারপাশটা কিন্তু তারা ডিফাইন করে নাই, রাইট? আমাদের চারপাশটা বলতে আসলে কি বোঝায়, আর আমরা বলতে আসলে কি বোঝায়, টু বি এক্সাক্ট আমরা কি মানুষ বুঝায়? তাহলে মানুষ বুঝাইলে হচ্ছে কোন দেশের মানুষ বুঝায়, ওকে, কোন রেসের মানুষ বুঝায়, মানে কি বুঝায় আসলে। সো এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে আমরা বলতে বেসিক্যালি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার, জীবমণ্ডল। ওকে, ছবিটা ইংরেজিতে ছিল তাই আমি হচ্ছে এখানে প্রত্যেকটার আমি বাংলা লিখবো, কোনো সমস্যা নাই। জীবমণ্ডল, ওকে। এই আচ্ছা, এখানে মনে হয় কালিটা খুবই বাজে হয়েছে, আমি একটু মুছে ফেলি, মুছে আমি হচ্ছে এখানে কালো কালার দিই। কালো কালার দিলে মনে হয় বেটার হবে, হ্যাঁ। ওকে, জীবমণ্ডল। ওকে, জীবমণ্ডল। তো জীবমণ্ডল মানে হচ্ছে তারা যাদের প্রাণ আছে, এই প্রাণটা হইতেছে ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম হাতি পর্যন্ত সবাই পড়ে আর কি। মানে ভাইরাস জীবমণ্ডলের মধ্যে পড়ে কিনা জানি না, এটা বায়োলজিস্টরা ভালো বুঝে আর কি। আমি যতদূর জানি আর কি, ভাইরাস হচ্ছে জীব আর জ্বরের মাঝামাঝি একটা বস্তু। ওকে, সো জীবমণ্ডলের সাথে হচ্ছে যারা ইন্টারঅ্যাক্ট করে সরাসরি, তার মানে আমাদের দেনা পাওনা সম্পর্ক আছে যাদের সাথে সরাসরি, তারা হচ্ছে আমাদের পরিবেশের অংশ। ফর এক্সাম্পল আমি যদি হাইড্রোস্ফিয়ারের কথা বলি, হাইড্রো মানে পানি, আর স্ফিয়ার মানে হচ্ছে এলাকা, বা স্ফিয়ারের লিটারেল বাংলা হইতেছে একটা গোলক, বাট এখানে স্ফিয়ার বলতে একটা এলাকা বোঝানো হয়। ওকে, সো এখানে হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে যেখানে যেখানে পানি আছে। এখন কথা হলো মঙ্গল গ্রহেও পানি পাওয়া গেছে, রাইট? তো মঙ্গল গ্রহে পানি কি আমাদের পরিবেশের অংশ হবে কিনা? অ্যান্সার ইজ আপাতত না। কারণ মঙ্গল গ্রহে পানির সাথে আমরা সরাসরি দেনা পাওনা সম্পর্কের মধ্যে নাই, রাইট? মঙ্গল গ্রহের পানি আমরা গ্রহণও করি না, মঙ্গল গ্রহের মধ্যে আমরা পানি ত্যাগও করি না। সো দ্যাটস ওয়াই মঙ্গল গ্রহের পানি হইতেছে আমাদের পরিবেশের অংশ না। পৃথিবীর মধ্যে যে পানিটুকু আছে সেটা হচ্ছে আমাদের পরিবেশের অংশ, ইনক্লুডিং জলীয় বাষ্প যেটা আমাদের বাতাসের মধ্যে আছে, ইনক্লুডিং নদীর পানি, ইনক্লুডিং হচ্ছে ভূগর্ভস্থ পানি, ইনক্লুডিং সমুদ্রের পানি। তো যত প্রকারের যত পানি আছে এই পানিগুলো হইতেছে আমাদের হাইড্রোস্ফিয়ারের অংশ। মাথায় রেখো, পানির মধ্যে যে মাছ আছে সে মাছ কিন্তু হাইড্রোস্ফিয়ারের অংশ না, মাছ হইতেছে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলের অংশ। তো হাইড্রোস্ফিয়ারের বাংলা হইতেছে বাড়িমণ্ডল, আমি লিখে রাখি একটু, বাড়ি মণ্ডল। বাড়ি মানে হচ্ছে পানি, এটা তোমাদের জানার কথা, তোমরা যারা বাঙালি তোমাদের সবারই এটা জানার কথা। ওকে, আচ্ছা, তো তারপরে আসি আরেকটা হইতেছে বায়ুমণ্ডল। আমরা কিন্তু বায়ুমণ্ডল নিয়ে আসলে এই প্রথম দিক থেকে এতক্ষণ ধরে আলোচনা করছি। বায়ুমণ্ডলের সবচেয়ে কমন উপাদান যেটা গ্যাস, সেই গ্যাস নিয়ে আমরা আলোচনা করছি। এক্স্যাক্টলি আমরা অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি পড়ি নাই, বাট আমরা অ্যাটমসফিয়ারের প্রধান উপাদান গ্যাস নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করছি, গত 4 ক্লাস ধরে আমরা আলোচনা করছি। সো অ্যাটমসফিয়ারের মূল উপাদান হইতেছে বাতাস, এবং অ্যাটমসফিয়ার থেকে আমরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করি, অ্যাটমসফিয়ার আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, গাছ হইতেছে সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয়। এছাড়াও হইতেছে বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটির কারণে বাতাসের মধ্যে অনেক ধরনের গ্যাস চলে যায়, যেমন ধরো যে আহ বায়ো বায়ো যেই ইয়েগুলো আছে, মনে করো যে একটা জীবজ বস্তু, সেটার বিয়োজনের কারণে মিথেন গ্যাস উৎপন্ন হয়, সেটা বাতাসে মিলায় যায়। তারপরে এরকম আরো বহুত টাইপের গ্যাসীয় পদার্থ আছে, সিএফসি ফর এক্সাম্পল। সিএফসি হইতেছে আমাদের যে অ্যান্টিফ্রিজ হিসেবে, সরি আমাদের রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়, এগুলো হইতেছে আমাদের বাতাসের মধ্যে মিলা যায়, সেগুলো আমাদের বায়ো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের অংশ। সো এটা আমরা বুঝতে পারতেছি। সো বায়ুমণ্ডল হইতেছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের চারপাশে যে একটা গ্যাসীয় চাদর আছে, এটাকে আমরা বলি হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। সরি, এবার বায়ুমণ্ডল না তো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। ওকে, ওকে, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। লাস্টলি লিথোস্ফিয়ার বা ভূমণ্ডল। লিথোস্ফিয়ার বা ভূমণ্ডল হইতেছে আমাদের যতগুলো আর্থি জিনিসপাতি আছে আর কি, অর্থাৎ যে সিলিকন বেস যেই আমাদের মাটিগুলো আছে, এইটা হইতেছে আমাদের ভূমণ্ডল। বেসিক্যালি ভূমণ্ডলের সাথে আমাদের দেনা পাওনা সম্পর্কের মধ্যে পড়ে। আমরা ভূমণ্ডল থেকে খনিজ পদার্থ আহরণ করি, সেটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, সাথে ধাতু ধাতু নিষ্কাশন, লবণ উৎপাদন ইত্যাদি।
তারপরে ধরো যে কোনো একটা বায়োলজিক্যাল অবজেক্ট যদি মানে ইয়ে যায়, মরে যায়, তাহলে সে ভূমণ্ডলের সাথে মিশে যায়, মিশে যেয়ে সে ভেঙে 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 গিয়ে ছোট ছোট অর্গানিক মলিকুল তৈরি করে, যেগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। তো তার মানে ওদের সাথে আমাদের কিন্তু সরাসরি দেওয়া নেওয়া সম্পর্ক আছে। আমরা ভূমণ্ডল থেকে হচ্ছে খনিজ সম্পদ আহরণ করি, আবার ভূমণ্ডলের মধ্যে আমরা মিলাই যাই যখন আমরা মারা যাই বা কোনো একটা প্রাণী মারা যায়। তো এই সব কিছু মিলাই হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ যাদের সাথে আমাদের দেনা পাওনা সম্পর্ক আছে সবার মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। এবং যেহেতু এখানে একটা দেনা পাওনা সম্পর্ক আছে, সো ইভেন্চুয়ালি তুমি মনে করতেই পারো ইন দ্য লং রান ওদের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হবে, রাইট? ওদের মধ্যে একটা সাম্যাবস্থা বা একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে, সাম্যাবস্থা বা একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে, রাইট? তো এই সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম যতক্ষণ পর্যন্ত মেইনটেইন হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো পরিবেশটা সুস্থ আছে। কিন্তু যখনই এই সাম্যাবস্থার মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হয়, সাম্যাবস্থার মধ্যে যখন একটা ডিস্টারবেন্স তৈরি হয়, তখনই আমরা এই ডিস্টারবেন্সটাকে বলি হচ্ছে দূষণ। ওকে, যেমন ধরো যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের লেভেল মনে করো সাম্যাবস্থায় আছে, অর্থাৎ জীবমণ্ডল থেকে যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতেছে, আবার সালোক সংশ্লেষণের মাধ্যমে সেই পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আবার মানে বায়োস্ফিয়ারে বা জীবমণ্ডলে ফেরত আসতেছে, অর্থাৎ বায়ুমণ্ডলের সাথে হচ্ছে সাম্যাবস্থায় আছি আমরা। বাট মনে করো এক্সেসিভ গাছ কেটে ফেলা এবং ইন্ডাস্ট্রি গ্রো করার কারণে কার্বন ডাইঅক্সাইডের এমিশন বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেকখানি বেড়ে গেল পরিবেশে, কিন্তু সেটা গ্রহণ করার মতো যথেষ্ট পরিমাণে গাছ নাই বা অ্যাবজর্বেন্ট প্ল্যান্ট নাই। সো তখন যেটা হবে, তখন কিন্তু আমরা একটা ইমব্যালেন্সের মধ্যে চলে আসছি, রাইট? সাম্যাবস্থায় যতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকার কথা বর্তমানে আমরা তার চেয়ে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রাখছি, সো এটাকে আমরা বলবো হচ্ছে দূষণ। যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সাম্যাবস্থা থেকে কমে যায়, এটাকেও কিন্তু আমরা দূষণ বলি। তোমাদের মনে হইতে পারে যে কার্বন ডাইঅক্সাইড একটা বাজে জিনিস, এটা তো পরিবেশে রাখাই যাবে না, মিথ্যা কথা। তাহলে তুমি খাইতে পারবে না কিছু, কারণ গাছ কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমেই আসলে মেইনলি খাবারটা উৎপাদন করে, রাইট? সো তার মানে কোন একটা জিনিসের পরিমাণ বেড়ে যাওয়া যেমন ক্ষতিকর, কমে যাওয়া আসলে ক্ষতিকর। অর্থাৎ সাম্যাবস্থায় যে এই যে ব্যালেন্সটা যেটা আছে পরিবেশের চারটা উপাদানের মধ্যে, এই ব্যালেন্সটা হইতেছে আদর্শ। এই ব্যালেন্সটা যদি তুমি ডিস্টার্ব করে ফেলো, এটা কোনোভাবেই ভালোর দিকে কোনোদিন যাবে না, এটা সবসময় খারাপের দিকে যাবে, এবং এই খারাপটাকে আমরা বলি হচ্ছে দূষণ। তো এই দূষণটা আসলে প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা দূষণ আছে, যেমন ভূমণ্ডলে দূষণ হয়, বায়ুমণ্ডলে দূষণ হয়, বায়ুমণ্ডলে দূষণ হয়। জীবমণ্ডলে দূষণ সম্পর্কে আমার আসলে তেমন কোনো আইডিয়া নাই, সত্যি কথা। কিন্তু আমাদের এখনকার টার্গেট হইতেছে বায়ুমণ্ডলের দূষণটা পড়ে ফেলা। সো বায়ুমণ্ডলের দূষণে যাওয়ার আগে তোমরা এই পরিবেশ সম্পর্কে আইডিয়া পাইছো কিনা আমাকে একটু বুঝায় দাও। ওকে। হাই রে ভাই। ওকে। আল্লাহ খোদা। ওকে। বাড়ি বাড়ি মানে পানি, নিচে লেখা আছে হাইড্রোস্ফিয়ার। বাড়ি মানে পানি। ওকে। আর মন্ডল মানে এলাকা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা সবাই বুঝছে আর কি। আমি আর তাহলে সামনে ইয়ে বললাম না, আমি আর ইয়ে দেখলাম না। আমি হচ্ছে প্রথম চলে আসি হচ্ছে বায়ুমণ্ডলের যে, সরি, আমাদের যে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার আছে, এই হাইড্রোস্ফিয়ারের মধ্যে যদি দূষণ হয়, সেই দূষণটাকে পরিমাপ করার উপায় কি কি হইতে পারে। তো দূষণটাকে পরিমাপ করার হচ্ছে অনেকগুলো প্যারামিটার আছে, সো এখানে হইতেছে আমরা সেই প্যারামিটার গুলো লিখতেছি। সো সেই প্যারামিটার গুলো আমরা একটা একটা করে দেখবো। তো সেই প্যারামিটার গুলো হইতেছে যথাক্রমে, যদিও এখানে জিনিসটা লেখা নাই, আমি সেখানে লিখে রাখি। প্যারামিটার গুলো হইতেছে যথাক্রমে খরতা বা হার্ডনেস, ওকে, পিএইচ, টোটাল দ্রবীভূত কঠিন বা টোটাল ডিজলভ সলিড, টিডিএস, আমি টিএসডি কেন লিখছি আমি জানি না, টিডিএস, টোটাল ডিজলভ সলিড, বিওডি এবং সিওডি। ওকে, বিওডি এবং সিওডি, বিওডি এবং সিওডি। তো এগুলো হইতেছে কোন একটা পানির নমুনা ভালো কি খারাপ, কতটুকু ভালো কতটুকু খারাপ, ওগুলা বুঝার প্যারামিটার। আমরা হচ্ছে এই ক্লাসে খরতা এবং বিওডি সিওডি সম্পর্কে আইডিয়া নিব, কারণ এটাই তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এর চেয়ে বাইরে কিছু তোমাদের সিলেবাসের মধ্যে আসলে নাই। সো প্রথমে আসে যে খরতা। সো খরতা বলতে আসলে কি বোঝায়? খরতা বলতে বোঝায় যে যদি পানির মধ্যে ভারী ডাইভ্যালেন্ট আয়ন বা দ্বিযোজী ক্যাটায়ন চলে আসে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে খরতা। সো সাধারণত আমরা খরতা বলতে হচ্ছে ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ আয়নকে বুঝাই, বাট ম্যাঙ্গানিজ 2+ আয়ন, আয়রন 2+ আয়ন, এগুলোর কারণে আসলে খরতা চলে আসে। বাট সেগুলোকে আমরা এই না ব্রড সেন্স আমরা টিডিএস এর মধ্যে ফালাই দিই, বাট খরতা বলতে ইউজুয়ালি হচ্ছে ডাইভ্যালেন্ট আয়নকে বোঝানো হয়। এই খরতা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে অস্থায়ী খরতা, একটা হচ্ছে স্থায়ী খরতা।
তো এখানে আমরা কিছু আয়ন দেখতে পারতেছি, ক্যালসিয়াম যেমন কার্বনেট, বাইকার্বনেট, সালফেট, ক্লোরাইড। তো অস্থায়ী ক্ষরতা হইতেছে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যদি কার্বনেট বা বাইকার্বনেট পানির মধ্যে উপস্থিত থাকে তখন যে ক্ষরতাটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী বলার কারণ হইলো এই ক্ষরতাকে ইজিলি দূর করা যায়। তুমি যদি হিট করো, অর্থাৎ এই সিস্টেমটাকে তুমি যদি তাপ দাও যেখানে অস্থায়ী ক্ষরতা আছে, তাহলে সেখানকার বাইকার্বনেট গুলা বা কার্বনেট গুলোর অধক্ষেপ তৈরি হবে, অর্থাৎ এখানে এই দ্রবণ থেকে অর্থাৎ পানি থেকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট হিসেবে এই ক্ষর আয়ন গুলা আলাদা হয়ে যাবে, বের হয়ে যাবে এরা। সো দ্যাটস ওয়াই এদেরকে খুব ইজিলি তাপ দেওয়ার মাধ্যমে দূর করা যায় বিধায় এদেরকে আমরা অস্থায়ী ক্ষরতা বলে থাকি। অন দি আদার হ্যান্ড স্থায়ী ক্ষরতা হইতেছে অধিক দ্রবণীয় লবণ দিয়ে তৈরি হয়, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড তুমি এটাকে হইতেছে হিট দিয়ে চাইলে মানে তুমি তাড়াইতে পারবা না, এটা আসলে রয়ে যাবে, এটা কোনোভাবেই তুমি তাড়াইতে মেনলি পারবা না আসলে। তো দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে স্থায়ী ক্ষরতা বলা হয়। এটাকে তাড়ানোর জন্য হইতেছে আমাদের ক্রোমাটোগ্রাফি করা লাগে, এটাকে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি বলা হয়। সো এটা যদিও বা তোমাদের সিলেবাসের মধ্যে নাই, বাট জেনে রাখো যে এদেরকেও মানে তাড়ানো যায় আর কি, এবং এদেরকে তাড়ানোর মাধ্যমে হাই পিওরিটির পানি তৈরি করা যায়, যেগুলোকে আমরা হচ্ছে ইয়ে পানি বলি, পাতিত পানি তো বলি না, ওদেরকে আমরা কি বলি, আরে আরে আমি ভুলে গেছি, ওটার নাম ভুলে গেছি, একটা স্পেশাল টাইপের পানি আছে। ওকে, সো এখন আমরা আসি হচ্ছে খড় পানির অসুবিধাগুলো কি কি, অর্থাৎ পানির মধ্যে যদি ক্ষরতা চলে আসে তাহলে এটার মধ্যে কি কি ঝামেলা তৈরি হয়। সো তোমরা একবার একটু একটা করে পড়তে থাকো। যেমন খড় পানিতে সাবান ব্যবহার করলে সাবানের সাথে খড় পানির ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন বিক্রিয়া করে, বিক্রিয়া করার কারণে হচ্ছে অদ্রবণীয় লবণের গাদ তৈরি হয়, যেটাকে আমরা যেটা কারণে সাবানের অপচয় হয় আর কি, মানে সাবান যেটা পরিষ্কার করার কাজে ব্যবহার করার কথা ছিল সেটা এখন সলিড একটা গাদ তৈরি করতেছে, এই গাদটা হইতেছে বিক্রিয়া করতেছে না, অর্থাৎ ময়লা পরিষ্কার করতেছে না। দ্বিতীয়টা হইতেছে খড় পানি সব ধরনের পরিষ্কার কাজে বাধা প্রদান করে। ওকে, 3 নাম্বারটা হইতেছে খড় পানিতে চুল পরিষ্কার করলে চুল চিটচিটে হয়ে যায়, এটার মূল কারণ হইতেছে আমাদের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, এগুলো হইতেছে পানির চুলে যে প্রোটিন আছে তার সাথে বাইন্ড করে ফেলে, এবং বাইন্ড করে সেই সেই মানে কি বলে চুলে যে ফ্লাফিনেসটা আছে অর্থাৎ সমযোজী বন্ধনে যে ইজিলি রোটেট করার যে ক্ষমতাগুলো থাকে ওই জিনিসটাকে সে নষ্ট করে ফেলে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের চুলটা খড়খড়া হয়ে যায়। পানির ক্ষরতার জন্য হচ্ছে পানি সরবরাহ পাইপে পুরো আস্তরণ পড়ে, পুরো আস্তরণ গুলো মেইনলি কার্বনেটের আস্তরণ পড়ে। সো দ্যাটস ওয়াই হচ্ছে পানির পাইপের ব্যাসার্ধ কমে যায়, যার কারণে পানির প্রেসার বেড়ে যায়, এবং ইভেন্চুয়ালি যদি বেশি প্রেসার বেড়ে যায় তখন ওই যে মোটর দিয়ে পানি দেওয়া হইতেছিল ওই মোটরটা পানি সাপ্লাই করতে পারে না। তারপরে পানির ক্ষরতা থাকলে তা হচ্ছে চা ও কফি এর মধ্যে কালচে বর্ণ ধারণ করে এবং তার তিক্ততার স্বাদটা বৃদ্ধি পায়। এটা মূল কারণ হইতেছে চা বা কফির মধ্যে যেই আমাদের ফ্লেভার অণুগুলো থাকে সেগুলো বেশিরভাগই জৈব পদার্থ, তারা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে জটিল যৌগ তৈরি করে, যেগুলোর কারণে হচ্ছে এরকম সিগনিফিকেন্ট কালার তৈরি হয় এবং তিক্ত স্বাদের তৈরি হয়, ওই কম্পাউন্ড গুলো হচ্ছে তিক্ত স্বাদের হয় আর কি। তো এটা হইতেছে আসলে ক্ষরতার মূল সমস্যা। এই গেল হচ্ছে মোটামুটি এখানকার কাহিনী। শিল্পক্ষেত্রে হইতেছে ক্ষরতার বিরূপ প্রভাব ব্যাপক, কারণ শিল্পক্ষেত্রে সাধারণত যেটা হয় যে আমরা পানির মধ্যে কোনো একটা হিউজ একটা ট্যাঙ্কের মধ্যে, এটাকে আমরা বয়লার বলি, ওটার মধ্যে আমরা বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে বয়েল করি ওটাকে। তো যদি খড় পানি হয় ওখানে যে অস্থায়ী ক্ষরতা গুলো থাকে। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ সাইম, হ্যালো হ্যালো, আচ্ছা, হ্যাঁ সাইম, হ্যালো, ওকে ঠিক আছে, ভাই কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা ওকে, কি হলো বুঝলাম না। আরে ওকে আরে আরে, আমার মাইক্রোফোন অন করে আমি চলে এসেছি কখন। আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে ওকে। সো যেটা দেখতেছি বয়লার গুলো যেটা হয় এটা বড় বড় হাড়ি টাইপের জিনিস আর কি। সো এগুলোর মধ্যে হচ্ছে যদি আমরা খড় পানি দিয়ে এগুলোকে বয়েল করি তাহলে অবশ্যই সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম কার্বনেট অধক্ষেপ তৈরি হয়, সেই অধক্ষেপ গুলো হইতেছে এই জায়গাগুলোকে দখল করে ফেলে। সো এগুলোকে আমরা স্কেলিং বলি, এবং স্কেলিং এর কারণে যেটা হয় এই পাত্রের আয়তনটা ছোট হয়ে আসে, অর্থাৎ এই বয়লারের ধারণ ক্ষমতা কমে যায়, ইন্ডাস্ট্রিয়াল ইল্ড কমে যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের ঝামেলাগুলো বেশি বাড়তে থাকে আর কি। ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের ক্ষরতার কাহিনী। এখন আমরা একটা অঙ্ক করব। ওকে, সো অঙ্কটা একটা টাইট্রেশনের অঙ্ক, সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা আসলে জাহিদ স্যারের ডিপার্টমেন্ট মেইনলি, আমার ডিপার্টমেন্ট না, তারপর আমি হচ্ছে অঙ্কটা যতটুকু পারা যায় পরিমাণগত রসায়ন কতটুকু পড়ানো হয়েছে তোমাদের আমি জানি না, এটার জন্য তোমাদের টাইট্রেশন বুঝতে হবে কিন্তু মেইনলি। সো আগেই আমি সামনে। ওকে, সো এখানে হচ্ছে মিনু তার ল্যাবে ট্যাপের পানির ক্ষরতা মাপার জন্য 250 ml পরিমাণ পানি মেপে 20 মিনিট যাবত ফুটিয়ে পানিটুকুকে 250 ml আয়তন মাপিক ফ্লাস্কে ছেঁকে নিল। ওকে, সো এখানে প্রথম কথা হইতেছে যে এখানে ফুটানোর আসলে মূল কারণটা কি, আমি অঙ্কটার চেয়ে বেশি এখানে কেমিস্ট্রি গুলোকে এক্সপ্লেইন করার চেষ্টা করি। সো ওকে, সো 20 মিনিট যাবত যে ফুটানো হয়েছে, ফুটানোর কারণে আসলে অস্থায়ী ক্ষরতা দূর করা হয়েছে। ওকে, মনে রাখবা এটা অস্থায়ী ক্ষরতা দূর করা হয়েছে। ওকে,
তো অস্থায়ী ক্ষরতা দেখো 250 ml পরিমাণে তুমি পানি মাপছো ইনিশিয়ালি, তুমি এটাকে ফুটাইছো, ফুটানোর কারণে কিছু পরিমাণে পানিতে ইভাপোরেট করে চলেই গেছে, তাই তুমি যখন ওকে 250 ml আয়তন মাফিক ফ্লাস্কে নিবা, এখন সেই ফ্লাস্কের পুরাটা আসলে পূরণ হবে না। সো এই কারণে তোমার পাতিত পানি বা ডিস্টিলড ওয়াটার, যেটার মধ্যে কোনো ক্ষর আয়ন নাই, সেটা যোগ করে তোমার এইটা ফ্লাস্কটাকে পরিপূর্ণ করতে হবে, অর্থাৎ আবার তুমি 250 ml বানাইলা। এখান থেকে তুমি 50 ml পরিমাণ নিলে, যে 50 ml এটা হচ্ছে আমাদের স্যাম্পলের পরিমাণ বা নমুনার আয়তন, এটা হচ্ছে আমাদের নমুনার আয়তন, এটা হচ্ছে আমাদের নমুনার আয়তন, সরি এটা হচ্ছে আমাদের নমুনার আয়তন। ওকে, আমাদের নমুনার আয়তন, নমুনার আয়তন। ওকে, ঠিক আছে। এই নমুনার আয়তনকে আমরা একটা কনিক্যাল ফ্লাস্কে নিয়ে তাতে আমরা 20 ml 0.01 মোলার সোডিয়াম কার্বনেট যোগ করছি। তো খেয়াল করো যে আমাদের এই আমাদের 50 ml দ্রবণের মধ্যে যে ক্যালসিয়াম আয়নটুকু ছিল, যে ক্ষর আয়নগুলো ছিল, তারা কিন্তু সোডিয়াম কার্বনেট আসলে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ উৎপন্ন করবে। যে প্রাপ্ত অধক্ষেপকে আলাদা করে প্রাপ্ত দ্রবণকে, অর্থাৎ অধক্ষেপকে আলাদা করার পরে যে দ্রবণটা রয়ে যায় সেটাকে 0.01 মোলার HCl দ্রবণে 32.3 ml দিয়ে প্রশমিত করা হয়। তাহলে আমাদেরকে বলতে হবে ট্যাপের পানির ক্ষরতা কত ছিল। তাহলে ক্ষরতাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সমতুল ppm এককে প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ যা পাবো সেটাকে আমরা ppm এককে প্রকাশ করব। এবং তোমাদের একটু ইনফরমেশনের জন্য জানাই রাখি, ppm মানে আসলে মিলিগ্রাম পার লিটারের সমতুল, অর্থাৎ আমাদের এখানে ঘনমাত্রাকে মিলিগ্রাম পার লিটার দ্রবণে প্রকাশ করতে হবে। ওকে, সো জিনিসটাকে একটু বর্ণনা করা যায়। প্রথমে আমি একটু ছবি আঁকি তোমাদের জন্য। কি করা হইলো, প্রথমে হচ্ছে 250 ml পরিমাণে ট্যাপ ওয়াটার নেওয়া হইলো, 250 ml পরিমাণে ট্যাপের পানি নেওয়া হইলো, এটাকে হচ্ছে হিট দেওয়া হইলো। হিট দেওয়ার কারণে এটা আয়তন টায়তন কমে গেল, তার কারণে যে দ্রবণটা পাওয়া গেল সেটাকে হচ্ছে একটা আয়তন মাপিক ফ্লাস্কে নেওয়া হইলো। সে আয়তন মাপিক ফ্লাস্কের মোট আয়তন হচ্ছে 250 ml। এই 250 ml থেকে 50 ml পরিমাণ একটা কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হইলো, 50 ml পরিমাণ একটা কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হইলো, এবং এখানে হইতেছে 20 ml পরিমাণ 0.01 মোলার সোডিয়াম কার্বনেট যোগ করা হইলো। ওকে, সোডিয়াম কার্বনেট যোগ করলাম, ভালো কথা। যে অধক্ষেপটা পাওয়া গেল, তার কারণে এখানে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ উৎপন্ন হয়েছে, তারপর থেকে দ্রবণটাকে আবার আলাদা করা হইলো। সো দ্রবণটাকে যদি আলাদা করা হয়, যে দ্রবণটা প্রাপ্ত হইলো সেই দ্রবণটাকে হচ্ছে অতিরিক্ত সোডিয়াম কার্বনেট রয়ে গেছে আর কি সে দ্রবণের মধ্যে, অর্থাৎ সোডিয়াম কার্বনেট আমি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যোগ করছি, যার কারণে কিছু পরিমাণে সোডিয়াম কার্বনেট রয়ে গেছে। তো সেই সোডিয়াম কার্বনেট গুলোকে প্রশমিত করার জন্য হইতেছে 0.01 মোলার HCl ব্যবহার করা হইলো। এবং ও ও ও ও ও ও ও ও ও 20 ml এর জন্য 40 ml লাগবে, হ্যাঁ ঠিক আছে। এবং সেই HCl এর হচ্ছে 32.3 ml প্রয়োজন হইলো প্রশমন করার জন্য। ওকে, সো এই হচ্ছে মোটামুটি একটা সাধারণ আইডিয়া। সো প্রথমে আমি হচ্ছে এখানে বিক্রিয়াগুলো লিখি তোমাদের জন্য। বিক্রিয়াগুলো কি হইতেছে, সবার প্রথম কথা, আমাদের দ্রবণের মধ্যে যে ক্যালসিয়াম আয়নটা ছিল, সেই ক্যালসিয়াম আয়ন হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে হচ্ছে সোডিয়াম সোডিয়াম আয়ন যোগ ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। ওকে, ক্যালসিয়াম কার্বনেট অধক্ষেপ তৈরি হয়েছে আর কি। ওকে, সো এরপরে কিছু অতিরিক্ত সোডিয়াম কার্বনেট ছিল, যে অতিরিক্ত সোডিয়াম কার্বনেট এরা হচ্ছে বিক্রিয়া করছে হাইড্রোজেন ক্লোরাইডের সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে টু বি এক্সাক্ট। সো এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে হাইড্রোজেন ক্লোরাইডের সাথে, সুতরাং এটার কারণে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। ওকে, ভালো কথা, পানি উৎপন্ন হইলো, খুব সিম্পল। ওকে, এখন হইতেছে আমাকে বের করতে হবে এখানে কতটুকু পরিমাণে ক্যালসিয়াম আয়ন ছিল। ওকে, হোয়াট ওয়াজ দি অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম আয়ন। ওকে, সো আমার ক্যালসিয়াম আয়নের মোল সংখ্যা বের করতে পারলে আসলে কাজ শেষ, আমার তেমন কিছু লাগবে না। তো এখানে আসি, আমরা কিন্তু সোডিয়াম কার্বনেট খেয়াল করো যে অ্যাড করছি, সে সোডিয়াম কার্বনেটের একটা অংশ বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়নের সাথে আর একটা অংশ বিক্রিয়া করে HCl এর সাথে। তো আমি মনে করি আমার মোট সোডিয়াম কার্বনেটের A মোল বিক্রিয়া করে হচ্ছে প্রথম বিক্রিয়াতে, আর B মোল বিক্রিয়া করে হচ্ছে দ্বিতীয় বিক্রিয়াতে। ওকে, এবং HCl কতটুকু আমি যোগ করছি, HCl আমি মোট যোগ করছিলাম হচ্ছে 0.01 মোলার 32.3 ml। ওকে, এতটুকু পরিমাণে আমি HCl যোগ করছিলাম। তাহলে এখন এই জিনিসগুলোকে আমি হচ্ছে একটু বুঝে ওঠার চেষ্টা করি। ওকে, সো প্রথম বিক্রিয়া থেকে আমি দেখতে পারতেছি যে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে 1 মোল ক্যালসিয়াম বিক্রিয়া করে, রাইট? সুতরাং আমি বলতে পারবো যে এখানে ক্যালসিয়ামের মোল পরিমাণ হচ্ছে A মোল। সুতরাং আমি প্রথম বিক্রিয়া থেকে বলতে পারি যে ক্যালসিয়ামের মোল সংখ্যা ডিভাইডেড বাই 1 সমান সমান হবে হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই 1। তোমরা যারা ফ্যামিলিয়ার না, তোমাদেরকে বলে রাখি যে কোন একটা বিক্রিয়াতে যে বস্তুটা বিক্রিয়া করে তার মোল সংখ্যাকে যদি সহগ দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে একটা কনস্ট্যান্ট অনুপাত পাওয়া যায়। এখানে আমরা সেটাই করছি। তাহলে এখানে আমরা বের করতে পারি যে নাম্বারস অফ মোলস অফ ক্যালসিয়াম, ক্যালসিয়াম কত মোল ছিল, সেটা ছিল হচ্ছে A মোল, কারণ এখানে সোডিয়াম কার্বনেট A মোল বিক্রিয়া করতেছে।
আমরা এখন দ্বিতীয় বিক্রিয়া থেকে আসি। দ্বিতীয় বিক্রিয়াতে আমরা বলতে পারি যে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই 1 সমান সমান হবে হচ্ছে HCl এর মোল সংখ্যা ডিভাইডেড বাই 2, কারণ সহগ হচ্ছে এখানে 2, খেয়াল করো। তো সোডিয়াম কার্বনেট এখানে বিক্রিয়া করে হচ্ছে বি মোল পরিমাণ, তাহলে বি সমান সমান হবে হচ্ছে HCl এর মোল সংখ্যা। তো এখানে ঘনমাত্রার আয়তন দেওয়া আছে, এখান থেকে মোল সংখ্যা বের করার উপায় কি খেয়াল করো। ঘনমাত্রা ইকুয়ালস টু হচ্ছে N/V, তাহলে এখান থেকে মোল সংখ্যা ইকুয়ালস টু হইতেছে S/V, রাইট? সো আমি এখানে S/V করব, অর্থাৎ ঘনমাত্রা মান হচ্ছে 0.01 ইন্টু ভি এর মান হচ্ছে 32.3 ml। তাহলে আমি যদি মিলিলিটারকে লিটারে নেই, কারণ এখানে আসলে আয়তনটা লিটারে বসবে, তাহলে হয়ে যাবে 10⁻³ ডিভাইডেড বাই হবে হচ্ছে 2, রাইট? সো এটা গেল হচ্ছে বি এর মান। এখন আমরা আসি 3 নাম্বার পয়েন্টে। 3 নাম্বার পয়েন্ট হলো এই মোট যতটুকু সোডিয়াম কার্বনেট অ্যাড করছিলাম, তাহলে মোট আমি সোডিয়াম কার্বনেট অ্যাড করছিলাম A + B, যেটার পরিমাণ হচ্ছে 20 ml 0.01 মোলার, অর্থাৎ 20 ইন্টু 10⁻³ ইন্টু 0.01, রাইট? S/V করছি। সো এখানে আমি যদি বি এর মানটা বসাই দিই, আমি এখানে আসলে এর মানটা পেয়ে যাচ্ছি। এর মান হচ্ছে আমি যদি একটু হিসাবটা করি, 2 ইন্টু 10⁻, এখানে হচ্ছে 10⁻², 10⁻⁻5, 2 ইন্টু 10⁻⁻4, 2 ইন্টু 10⁻⁻4 মোল, মাইনাস বি এর মান হইতেছে এইটা পুরাটা। ওকে, তাহলে এটা কত আসে? 32.3 কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া যায় 16 আসে, তাহলে 16.15 ইন্টু 10⁻⁻5, 1.65 ইন্টু 10⁻⁻4। ওকে, তাহলে এখানে কত আসে? 1.65 যদি বাদ যায় 2.0 ইয়ে থেকে, তাহলে থাকে হচ্ছে 0.35 ইন্টু 10⁻⁻4, তার মানে হচ্ছে 3.50 ইন্টু 10⁻⁻5 মোল। ওকে, তার মানে আমার ক্যালসিয়ামের মোল সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের মোল সংখ্যা। সুতরাং ক্যালসিয়ামের মোল সংখ্যা সমান সমান হইতেছে 3.50 ইন্টু 10⁻⁻5 মোল। কতটুকু আয়তনের মধ্যে? 50 ml আয়তনের মধ্যে, রাইট? 50 ml আয়তনের মধ্যে, রাইট? সো আমাকে বের করতে হবে হচ্ছে ঘনমাত্রা কত, রাইট? তাহলে ঘনমাত্রা S অফ ক্যালসিয়াম সমান সমান হইতেছে 3.50 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই 50 ml, রাইট? তাহলে 50 ইন্টু 10⁻⁻3। ওকে, ভালো কথা। তো মোল পার লিটার। কিন্তু আমার মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ক্ষরতা বলতে শুধুমাত্র ক্যালসিয়ামের পরিমাণ বোঝানো হয় না, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। তো আমি যদি দেখি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে যেহেতু 1 মোল ক্যালসিয়াম থাকে, তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা আর ক্যালসিয়াম কার্বনেটের ঘনমাত্রা আসলে সেম। তার মানে আমি যদি বলি যে ঘনমাত্রা অফ ক্যালসিয়াম কার্বনেট সমান সমান হইতেছে এইটাই, অর্থাৎ 3.50 ইন্টু 10⁻⁻5 ডিভাইডেড বাই 50 ইন্টু 10⁻⁻3, এত মোল পার লিটার। কিন্তু যেহেতু ক্ষরতাকে হচ্ছে মিলিগ্রাম পার লিটারে প্রকাশ করা হয়, সো আমি এখন মোল থেকে গ্রামে যাব। কার মোল থেকে কার গ্রাম? ক্যালসিয়াম কার্বনেটের মোল থেকে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম। সুতরাং আমি এখন 100 দিয়ে গুণ দিব, কারণ ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর হচ্ছে 100। সুতরাং 3.50 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10⁻², মানে 100 দিয়ে আমি গুণ দিলাম, ডিভাইডেড বাই 50 ইন্টু 10⁻⁻3। এখন এটা গেল গ্রামে। মিলিগ্রাম নেওয়ার জন্য আমাকে আরো 1000 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ ইন্টু 10⁻³ ppm। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আমি একটু হিসাব নিকাশ করি, আমি হচ্ছে কত পাচ্ছি? 10⁻³ উপরে চলে আসলে হচ্ছে 10⁻² হয়, 10⁻² আর 10⁻³ কাটাকাটি যায়, এন্ড দ্যাটস ইট। 5 ইন্টু 10, তাহলে হচ্ছে কত হয়? 350/50। ওকে, হোয়াট এভার, কিছু একটা হয়, এত ppm হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমি আবারও বলি একটু, আমি কিন্তু পরিমাণগত রসায়ন হচ্ছে তোমরা কতদূর করছো আমি এটা জানি না, সো সেই বেসিসেই আমি করতেছি আসলে। সো প্রথমে আসি যে আমাদের হিট দিয়ে আসলে অস্থায়ী ক্ষরতা দূর করা হয়েছে, তারপরে হচ্ছে এটা 250 ml থেকে 50 ml পরিমাণ নেওয়া হয়েছে। এই 50 ml এ সোডিয়াম কার্বনেট যোগ করায় অতিরিক্ত সোডিয়াম কার্বনেট যোগ করা হয়েছে, যার কারণে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ উৎপন্ন হয়েছে। বাকিটুকু যে সোডিয়াম কার্বনেট আছে সেটাকে বিক্রিয়া করার জন্য আমাদের এতটুকু HCl প্রয়োজন। তো এখানে আমরা সেটাই দেখতে পারতেছি যে সোডিয়াম কার্বনেটের একাংশ বিক্রিয়া করতেছে অধক্ষেপ তৈরি করার জন্য, আর একাংশ হইতেছে HCl এর সাথে বিক্রিয়া করতেছে। ওকে, সো এটার পরে আমরা দেখতেছি যে এখান থেকে আমরা ইভেন্চুয়ালি বের করলাম যে ক্যালসিয়ামের মোল সংখ্যা আসলে কত। এটা যেহেতু 50 ml আয়তনে ছিল, তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা আমরা বের করলাম। সো আমরা জানি যে ক্যালসিয়ামের ঘনমাত্রা ক্যালসিয়াম কার্বনেটের হাইপোথেটিক্যাল ঘনমাত্রা সেম হবে, কারণ হইতেছে দুইটারই মধ্যে 1 মোল করে ক্যালসিয়াম আছে। সো আমি এখানে ক্যালসিয়াম কার্বনেটেরও একই ঘনমাত্রা বের করলাম, তারপর আমি এটাকে জাস্ট মিলিগ্রাম পার লিটার বা ppm এককে প্রকাশ করলাম। সো এখানে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার।
ওকে, সো আমি পরিবেশ রসায়ন তো সরি, তোমরা পরিমাণগত রসায়ন কতটুকু পড়ছো সেটা আসলে আমি জানি না, সো দ্যাটস ওয়াই এটা তোমাদের যদি ওই পর্যন্ত না পড়ে থাকো তাহলে মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট ইভেন্চুয়ালি পরিমাণগত রসায়ন যখন পড়ে ফেলবা তখন এটা তোমাদের ক্ল্যারিফাই হয়ে যাবে, এটা নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করার আসলে কোনো দরকার নাই। সো যাই হোক, এই হচ্ছে মোটামুটি খরতার একটা অঙ্ক গেল। সো এই চ্যাপ্টারটার আমি এখানে সমাপ্তি টানতেছি। আমরা দুইটা প্রবলেম সলভিং ক্লাস করবো, সেই দুইটা প্রবলেম সলভিং ক্লাসের মধ্যে আমি হচ্ছে বিওডি সিওডির অঙ্ক তোমাদেরকে করাই দিব, তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। 70 পিপিএম আসে, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে 70 পিপিএম আসে অ্যান্সার। ওকে, সো আশা করি আমি হচ্ছে এই পর্যন্ত বুঝাইতে পারলাম যে সিন সিনারিও গুলো কি ছিল। So, আজকে আমরা বাস্তব গ্যাস দেখলাম, আজকে আমরা হচ্ছে খরতা দেখলাম, খরতা জিনিসটা আসলে কিভাবে কাজ করে, যদিও বেশিরভাগ টাইম আমাদের বাস্তব গ্যাসের পেছনেই চলে গেছে। ওকে, আচ্ছা, সো আমি আগে বলছি আজকের কাজটা একটু কঠিন। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু কঠিন ছিল এবং এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর তোমাদেরকে আগেও বলে রাখছি, গত ক্লাসে বলে রাখছি, এখনো বলতেছি, আমি এক্সট্রিমলি সরি, বাট লাইফ ইজ নট অলওয়েজ ইজি। ঠিক আছে, সো এই পর্যন্তই থাকলো, তাহলে আমি আজকে আর তোমাদেরকে প্যারা দিলাম না। সো নেক্সট দিন থেকে আমরা হচ্ছে প্রবলেম সলভিং এর কিছু ক্লাস করবো, দুইটা ক্লাস করবো মেইনলি, এন্ড দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই, আজকের মতো খুদা হাফেজ সবাইকে।